আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের রিসার্চ পডকাস্টে আপনাদেরকে স্বাগত। আজকের এই পডকাস্টে আমরা ডিসকাস করব একটা লেটেস্ট রিসার্চ নিয়ে, যেটা আমাদের গ্রিন ফিউচারে আরও একটু এগিয়ে নেবে আমাদেরকে। এবং তার পেছনে স্টোরিগুলো আমরা জানবো। রিসার্চ রিলেটেড বেশ কিছু টপিক আমরা জানবো, কীভাবে আমাদের রিসার্চকে গুছিয়ে আনতে পারি, কীভাবে আমরা উপস্থাপন করতে পারি, এবং এই রিলেটেড যাবতীয় আপনাদের প্রশ্নগুলো আমরা নেব। আজকে আমাদের সাথে হোস্ট আছেন জনাব মুফাক্কারুল হাসান মুরাদ ভাই। উনি ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কিতে ফিনল্যান্ডে বর্তমানে পিএইচডি স্টুডেন্ট হিসেবে আছেন, পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে আছেন। মুরাদ ভাই, আপনি যদি আমাদের উদ্দেশ্যে এবং আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে নিজের পরিচয়টা একটু উপস্থাপন করেন প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মুফাক্কারুল হাসান মুরাদ। আমি পিএইচডি স্টুডেন্ট। আমি এখন পড়াশোনা করছি হেলসিঙ্কিতে, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি, ফিনল্যান্ডে। তো আমি আশা করি আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমরা সবার কোশ্চেনগুলো শোনার চেষ্টা করব। সো থ্যাংক ইউ। ধন্যবাদ মুরাদ ভাই। প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আপনার রিসার্চের দিকে যে আগ্রহটা বা আপনি রিসার্চে ক্যারিয়ার করছেন, এটার পেছনে আপনার ইন্সপিরেশনটা কি ছিল? ইট ইজ নট রিলেভেন্ট টু ইওর টপিক। প্রথম কথা হচ্ছে, এখনো ক্যারিয়ার না, আমরা এখনো শিখছি। পিএইচডি আসলে, হ্যাঁ, আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, কিন্তু ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে আমরা যদি ইউরোপের কথা বলি, পিএইচডি এখন আমরা শিখছি। পরে ক্যারিয়ার দেখা যাবে, আমি একাডেমিয়াতে যাব, ইন্ডাস্ট্রিয়াতে যাব, বা স্টার্ট আপ করবো, সেটা আরও অনেক পরে। তবে হ্যাঁ, আমরা যদি বলি যে হ্যাঁ, কেন রিসার্চে আসছি বা রিসার্চ করার ইন্সপাইরেশনটা কি, সেটা নিজের থেকে, সেটা অ্যাজ এ ক্যারিয়ার বা এটা এই জন্যই নয়। এখানে যখন পড়াশোনা করি কেমিস্ট্রি নিয়ে, যখন গ্লোবাল প্রবলেম নিয়ে আপনি কাজ করবেন, পড়াশোনা করবেন, তখন সেগুলো পড়াশোনা করতে করতে একটা সময় যা মনে হয় মেবি আই ক্যান কন্ট্রিবিউট। ভাই, আপনার যে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যদি আমাদেরকে একটু শুরুতে বলে নিতেন তাহলে। হ্যাঁ, অবশ্যই। আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড গ্রিন হাইড্রোজেন। গ্রিন হাইড্রোজেনে আমার কাজ হচ্ছে ক্যাটালিস্ট ডেভেলপমেন্ট করা। আমার কাজ ক্যাটালিস্ট ল্যাব স্কেল টেস্ট করা, ইলেকট্রোলাইজারে টেস্ট করা, দেন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে টেস্ট করা। তারপর অবশ্যই আমি বলতেছি না যে I'm going to solve energy problem in one day. No. Green hydrogen is a huge project, huge concept. We are part of the project. Of course, catalysis itself is important. আমি আমার কিছু স্লাইড আছে, আমি হয়তো লেটার নিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, আমার প্রজেক্ট, আমার পিএইচডি, আমার কাজ হচ্ছে যে আর্থ অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল বেস ক্যাটালাইসিস ডেভেলপ করা। আচ্ছা, ঠিক আছে। আর্থ অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল বলতে অ্যাকচুয়ালি এখানে আমি দেখছিলাম যে আপনার কাছে হ্যাঁ, আর্থ অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল নিয়ে আমরা কেন কাজ করতেছি, সেটার কারণ হচ্ছে কি, আমরা যদি ইন ডিটেলস বলি তাহলে মেইন প্রবলেমটা কোথায়। আমরা যদি গ্রিন হাইড্রোজেন নিয়ে কথা বলি, তাহলে প্রবলেম হচ্ছে যেগুলো এক্সিস্টিং ক্যাটালাইসিস আছে, যেগুলো এক্সিস্টিং ক্যাটালিস্ট আছে মার্কেটে কমার্শিয়াল ইউজ করা হচ্ছে, এগুলোতে প্রবলেম, এগুলার লিমিটেশন আছে, এগুলার সোর্স খুব বেশি নাই, অথবা এগুলো এক্সপেন্সিভ। সেজন্য আমাদের কাজ হচ্ছে ওই ম্যাটেরিয়ালসগুলোকে রিপ্লেস করা। সেগুলো রিপ্লেস করতে যাই এখন অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে, আমি যদি এখন কোনো একটা সলিউশন দিই যেটার ক্যাটালিস্ট খুব এক্সপেন্সিভ, অবশ্যই ইন্ডাস্ট্রি ওটা কিনবে না, ইন্ডাস্ট্রি ইজ নট গোনা পারসু। সো আমাদের কাজ হচ্ছে আর্থ অ্যাবান্ডেন্ট কোনো ম্যাটেরিয়াল যেটা চিপ, যেটা ডিউরেবল, যেটার অ্যাক্টিভিটি আমাদের এক্সিস্টিং ম্যাটেরিয়ালসের সাথে কম্পারেবল, সেরকম কোনো একটা সলিউশন খুঁজে বের করা। সেজন্য আমরা বলতেছি ওটা আর্থ অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল। হ্যাঁ ভাইয়া, হচ্ছে এই আর্থ অ্যাবান্ডেন্ট যে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আপনি যখন রিসার্চে স্টার্ট করছেন, মানে এটা কি আপনার হচ্ছে আন্ডারগ্রেড থেকে হচ্ছে আপনার মানে সিলেক্ট ছিল যে এরকম আমি ম্যাটেরিয়াল সায়েন্সের যদি কোনো টপিক নিয়ে আমি এরকম যাব, যে এরকম
এগুলা নিয়ে, পিএইচডি আমি এই টপিক নিয়ে করব? না, সেটা খুবই ভালো কোশ্চেন। আমার মনে হয় কি, বাংলাদেশে আমি আন্ডারগ্রাড করছি দিনাজপুরে হাজী দানেশে। আন্ডারগ্রাড করার সময় আমার কোনো আইডিয়া ছিল না গ্রিন হাইড্রোজেন কি, গ্রিন হাইড্রোজেন কিভাবে কাজ হয়, আমার কোনো আইডিয়া নেই। আমার ইরাসমাসে আমি যখন আসি তখন ফ্রান্সে আমি এক সেমিস্টারে পড়াশোনা করলাম, সবাইকে ওখানে আসতে হয় আমাদের। তারপরে আমি ইতালিতে পড়াশোনা করছি এক সেমিস্টার, তারপরে আমি মুভ করছি ফিনল্যান্ডে। তো আমি ফিনল্যান্ডে আসে ইন্টার্নশিপ করতে যাই, আমি যখন ইন্টার্নশিপ করতে গেলাম তখন আমার পরিচয় হলো। আমি জানতাম, আমি থার্ড সেমিস্টারে যাই চিন্তা ভাবনা করলাম যে আমার বাংলাদেশে আমার মাস্টার্সের কাজ ছিল ন্যানো ম্যাটেরিয়ালস, সেটা ছিল ডাইডিগ্রেডেশন, ওয়াটার পলিউটেন্ট এরকম। তো আমি আমার বসকে বললাম যে আমি কার্বন ডাইঅক্সাইড রিডাকশন বা এই রিলেটেড কোনো কাজ করতে চাই ফটোক্যাটালাইটিক। তখন উনি আমাকে বললো যে ওনার হাতে একটা প্রজেক্ট আছে, ওইটাতে আমি একটা ইন্টার্নশিপ করে দেখতে পারি হাইড্রোজেনের জন্য। তখন আমি ইন্টার্নশিপ করতে যাই বুঝতে পারলাম যে it's a huge field, there is a lot of possibility, there could be something. ওখান থেকে আমার ইন্সপাইরেশন আসে যে হ্যাঁ, গ্রিন হাইড্রোজেন could be one solution and we can work there. এটা জীবনেও আমার আন্ডারগ্রাডে কোনো ইন্সপাইরেশন অভিজ্ঞতা, even I was not familiar with the term. Yeah. আচ্ছা ভাইয়া, আপনার কাছ থেকে আমার একটা প্রশ্ন জানার ছিল। আপনি যেমন হচ্ছে যে দিনাজপুর মানে পাবলিক একটা ইউনিভার্সিটি থেকে হচ্ছে যে আপনি হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করার পর আপনার যে ইরাসমাসের যে জার্নিটা, এবং এটা যদি আপনি আমাদের সাথে একটু মানে একদম প্রথম থেকে যদি শেয়ার করতেন তাহলে আসলে আমাদের ভিউয়ার্সদের জন্য অনেকটা ইজি হতো। একদম একটা প্রান্তিক শহর থেকে কিভাবে হচ্ছে যে আপনার এই যে বিশ্বের যে পরিভ্রমণটা, এটা আসলে কতটুকু আপনার জন্য চ্যালেঞ্জিং ছিল এবং এখন কতটুকু রোমাঞ্চকর হিসেবে আর কি কাজ করছে আপনার জন্য আসলে। হ্যাঁ, আমি দিনাজপুরে হাজী দানেশে যখন অনার্স শেষ করি, তারপর ওখানে আমি মাস্টার্স শুরু করি। তো মাস্টার্স করার সময় থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, আমি আরও পড়াশোনা করব, কেমিস্ট্রিতেই থাকবো, বা আমি কেমিস্ট্রি রিলেটেড আরও কিছু জানতে চাই যেখানে। তো ওই সময় আমি দেখলাম যে ইউকে থেকে কমনওয়েলথ স্কলারশিপের অফার চলতেছে তখন, অ্যাপ্লিকেশন। ওটা ফার্স্ট স্টেজ ইউজিসির থেকে হয়, ইউজিসির থেকে সিলেক্ট করার পর ইউকেতে ফাইনাল স্টেজ অ্যাপ্লিকেশন শুরু হয়। তো আমি বেসিক্যালি কমনওয়েলথের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। আমি যখন মাস্টার্স শুরু করি তখন আমি হায়ার স্টাডি নিয়ে, পড়াশোনা এগুলো নিয়ে প্রিপেয়ার হওয়া শুরু করি। তখন আমি জিআরই করতেছিলাম, জিআরির প্রাইভেট অনলাইনে। আমি কিন্তু দিনাজপুরে অনলাইনে পড়াশোনা করছি, কারণ ওইদিকে ছিল না আমাদের এরকম। তো আমি জিআরিতে একটা একটা ভার্বালের জন্য পড়াশোনা শুরু করলাম, এদিকে মাস্টার্স চলতেছিল। তারপর একটা পর্যায়ে দেখলাম যে জিআরির প্রিপারেশন নেওয়ার সময় যে ইউকেতে অ্যাপ্লিকেশন শুরু হলো। আমি ভাবলাম যে ঠিক আছে, দেখি। ইট ওয়াজ নট দ্য গোল। আমি শুধু জানতে চাচ্ছিলাম যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাই, দেখি কি অবস্থা, কি হয়। তখন আমি ইউজিসিতে অ্যাপ্লিকেশন করলাম, ইউজিসি থেকে ভাইবা দিলাম, ইউজিসি থেকে সিলেক্ট হলো। তারপর আমি ইউকেতে এখন আমার বিশ্ববিদ্যালয়ের টিচারদের ফ্রেন্ডদের থেকে এভাবে শুনে তখন ইউকের যে অ্যাপ্লিকেশন সেগুলো আমি শুরু করলাম। ইউকের একজন প্রফেসরও আমি পাইলাম যে যিনি আমাকে হেল্প করবে বা যিনি আমার সুপারভাইজ করবে। তখন আমি কমনওয়েলথের অ্যাপ্লিকেশন করলাম। কমনওয়েলথ একটা স্টেজে যায় আমাকে রিজেক্ট করলো। ওই সময় ইরাসমাসের অ্যাপ্লিকেশন চলতেছে। আমি কিন্তু ইরাসমাস সম্পর্কে জানতাম না। তখন আমি দেখলাম যে কিছু প্রোগ্রামের অ্যাপ্লিকেশন চলতেছে, কিন্তু আমি যখন কমনওয়েলথের অ্যাপ্লিকেশন করি ওই সময় আমার যেগুলো ডকুমেন্টস, রিসার্চ প্ল্যান, মোটিভেশন লেটার, এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কারণ ওই প্রসেসে যায় তখন আমার ওই ডকুমেন্টগুলো, ওই আইডিয়াটা আমার হয়ে গেছে কীভাবে এই ডকুমেন্টগুলো তৈরি করতে হয়। তখন আমি জাস্ট ইরাসমাসের 3টা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করি। 3টা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে যায় কেমিক্যাল ন্যানো টেকনোলজি, এমইএসসি, আর আমার অ্যাডভান্স স্পেকট্রোস্কোপি ইন কেমিস্ট্রি। তো অ্যাডভান্স স্পেকট্রোস্কোপি ইন কেমিস্ট্রি ওইটাতে ওরা আমাকে অ্যাকসেপ্ট করে। তখন আমি আবার ঢাকায়, তখন আমার কাজ চলতেছিল ঢাকায় অ্যাটমিক এনার্জিতে, আমি মাস্টার্সের থিসিসের কাজ করতেছিলাম। তখন বাংলাদেশে আমি আর থিসিস কমপ্লিট করতে পারিনি। থিসিসের কাজ শেষ হয়েছে কিন্তু ডিফেন্স কমপ্লিট করতে পারিনি, আমাকে ফ্রান্সে আসতে হয়েছে। তো এটা হচ্ছে জার্নি।
আমি বলবো যে এটা আমার লাইফ এমন যে আমি কখনো প্রেডিকশন একটা জিনিস যে করি, চিন্তা ভাবনা করি, এভাবে যায়নি। আমি হয়তো চেষ্টা করছি একরকম ভাবে, হয়ে গেছে অন্যভাবে, কিন্তু যা আউটকাম আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হয়ে গেছে। তবে এরকমই, লাইফ ইজ অনেক আনপ্রেডিক্টেড। সুন্দর একটা জার্নি। মানুষ আসলে, আমাদের মধ্যে এখন যারা স্টুডেন্ট আছে তারা দেখা যায় অল্পতেই রিজেক্ট হলে হয়তো বা অনেক ভেঙে পড়ে। মানে এখনকার আমরা যারা যে জেনারেশনে আছে তাদের আসলে রিজেকশন জিনিসটা সহ্য হয় না। তো এটা অনেক বেশি মানে মোটিভেটিং যে আপনি প্রথম দিকে মানে জাস্ট রিজেকশন পাওয়ার পরও আপনি থেমে যাননি। আপনি যা ছিল তাই দিয়ে আপনি জাস্ট ট্রাই করে গেছেন, আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ সো আপনি ওখানে হচ্ছে পৌঁছে গিয়েছেন। সো ইটস এ রিয়েলি ইন্সপায়ারিং থিং ফর আস। অ্যান্ড আপনি যে, আমরা যারা এখন আন্ডারগ্র্যাডে আছে বা যারা এখন মাস্টার্সে পড়ছি, তাদের হচ্ছে যে এই যে ইরাসমাস বা আপনি এখন যেহেতু হচ্ছে যে একজন ডক্টরাল রিসার্চার হিসেবে কাজ করছেন, সো তাদের জন্য একটা যদি গাইডলাইন দিতে চান যে এখন থেকে আমরা কি ধরনের প্রিপারেশন নিয়ে রাখতে পারি, সো যাতে হচ্ছে যে আমরা যারা বাহিরে পড়াশোনা করতে চাই অ্যাজ এ রিসার্চার, যে কোনো ফিল্ডে হতে পারে, আহ, এখানে যেহেতু বেশিরভাগই হচ্ছে আমাদের মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তিশা আপনি আছেন, মিস মালিহা আপনি মিউটেড হয়ে গিয়েছেন। আপনার কথা শেষ হয়নি, শেষে বোঝা যায়নি। ও, আই এম রিয়েলি সরি, এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আচ্ছা, মানে আপনি এই যে এখন যারা আসলে অন প্রসেসিং এ আছে ব্যাচেলর বা মাস্টার্স এর, তারা যদি হচ্ছে যে আপনার বিশেষ করে মানে যারা সায়েন্স রিলেটেড রিসার্চ বা এনি কাইন্ড অফ রিসার্চ ব্যাকগ্রাউন্ডের সাথে যদি ভবিষ্যতে কাজ করতে চায় বা হায়ার স্টাডিজ এর জন্য, তাহলে আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন যে আহ, এখন থেকে তারা কি ধরনের প্রস্তুতি নিতে পারে যাতে হচ্ছে হ্যাঁ, তাদের ইন ফিউচারটা আরো ভালো কাজ করতে পারে, তাদের আর কি সাকসেস রেটটা আরো ভালো হয় বাংলাদেশের জন্য, তাদের নিজস্বের জন্য আর কি। আচ্ছা, তাহলে প্রথমে বলা উচিত যে আমি যেমন আসছি বাংলাদেশ থেকে ইউরোপে, আমার কথা বা আমার সাজেশন এগুলো হবে বাংলাদেশ থেকে যারা ইউরোপে মুভ করতে যাচ্ছে তাদের। আমি কিন্তু ইউএসএ বা কানাডা বা অস্ট্রেলিয়া আমার অভিজ্ঞতা নাই, আমি ওদিকে যাব না। তো আমি প্রথমেই বলবো, আমাদের যদি বাংলাদেশের যে ছোট ভাই বোনেরা আছে তারা যদি চায় যে তারা মাস্টার্স করার জন্য ইউরোপে আসবে, তাদের অবশ্যই ইরাসমাস টার্গেট করা উচিত। বাংলাদেশ থেকে মাস্টার্স করার জন্য ইউরোপে আসার জন্য ইরাসমাস খুবই ভালো অপশন। এই জন্য বলতেছি যে হ্যাঁ, হইতে পারে যে ইরাসমাসে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, আর্টস থেকে আসেন, যে কোনো ফিল্ড থেকে আসেন, এটা কোনো ম্যাটার না। অ্যাজ লং অ্যাজ যে আপনি যেটাতে আসতেছেন সেটা যদি আপনার ইন্টারেস্টেড হয়, আপনি অবশ্যই মুভ করতে পারেন। আর যখন আপনি ইরাসমাসে আসবেন তখন দেখবেন যে আপনার ইউনিভার্সিটিটা হবে ৩টা ৪টা ৫টা ইউনিভার্সিটির মতো। তো আপনি এক সেমিস্টার একখানে করলেন, আরেক সেমিস্টার মুভ করবেন অন্য কান্ট্রিতে, এখানে অনেক পার্সোনাল এক্সপেরিয়েন্স হবে, প্র্যাকটিক্যালিটির মধ্যে দিয়ে যাবেন। কিন্তু আপনি খুঁজে পাবেন যে আপনি কি করবেন এই ৩টা ৪টা ৫টা জায়গায়, যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কোলাবোরেটর, বিভিন্ন রিসার্চারদের সঙ্গে যখন মিশবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি করবেন। এখন যদি বলি যে তাদের জন্য সাজেশন কি হবে, তাহলে আমি বলবো প্রথমেই যে কিছু জেনারেল ফ্যাক্ট আছে আমাদের। যেমন যখন আমরা বাইরের দেশে মুভ করতে চাই, যেমন আমার প্রোগ্রাম, ওরা যখন একটা স্টুডেন্ট সিলেক্ট করে, ওরা কিন্তু শুধু সিজিপিএ দিয়েই সবগুলো স্টুডেন্ট সিলেক্ট করে না। ওরা কিন্তু শুধু আইএলটিএস স্কোর দিয়ে সব স্টুডেন্ট সিলেক্ট করে না। ওরা শুধুমাত্র একটা মোটিভেশন লেটার দিয়ে সব স্টুডেন্ট সিলেক্ট করে না। কিন্তু এগুলো সিলেকশনের একটা প্রসেস। আপনাকে বুঝতে হবে যে যখন আমরা অ্যাপ্লিকেশন করতেছি, হয়তো 40-50% তার ব্যাচেলর রেজাল্ট সিজিপিএ, 10-20% আইএলটিএস স্কোর, 10-20% মোটিভেশন, লাইক দিস। তো আমি বলবো যারা এখন প্রথম দিকে আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারা তাদের একাডেমিক পড়াশোনায় মনোযোগী হোক। যখন কোনো একটা স্টুডেন্ট মাস্টার্সের জন্য মুভ করবে, যখন উনি লাস্ট সেমিস্টারে থাকবে বা 4-1-এ থাকলো বা 7th সেমিস্টারে থাকলো, তখন থেকে তার চিন্তা ভাবনা করা উচিত যে আমি বাইরের দেশে যাব। তখন থেকে আমি বলতেছি না যে তাকে 7th সেমিস্টারে উঠে একবারে আইএলটিএস এর জন্য আইএলটিএস কোচিং এ যাইতে হবে, একাডেমিক পড়া, এরকম না। তার পাশাপাশি তার মেন্টালি প্রিপেয়ার হওয়া উচিত। হ্যাঁ, তার এমনভাবে প্রিপেয়ার হওয়া উচিত যে উনি যেন গ্যাপ না হয়। গ্যাপ হলেও আমি বলতেছি না কোনো প্রবলেম আছে, কিন্তু উনি যদি চায়
এটা ইনস্ট্যান্টলি পসিবল যে আপনি লাস্ট সেমিস্টারে থাকার সময় অ্যাপ্লিকেশন করলেন, কারণ অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে আপনি এই বছর অ্যাপ্লিকেশন করবেন, আপনি নেক্সট ইয়ারে চলে আসবেন। তাহলে আপনি যদি লাস্ট সেমিস্টারে থেকেও কোনো একটা অ্যাপ্লিকেশন প্রসেসে যান এবং ওদের ডেডলাইনের মধ্যেই আপনি তাদেরকে আপনার ব্যাচেলরের সিজিপিএ আইএলটিএস স্কোর এগুলো দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি মুভ করতে পারবেন। তো আমার সাজেশন এক কথাই হচ্ছে, যদি কেউ শেষ সেমিস্টারের দিকে যায় মেন্টালি প্রিপেয়ার হয়, তার আইএলটিএস স্কোর থাকে, তার সিজিপিএ ভালো থাকে, তাহলে আমার মনে হয়, এবং উনি যদি চায়, তাহলে আমার মনে হয় যে তার আটকানোর কোনো সম্ভাবনা নাই। তবে এখানে ওনাকে চাইতে হবে। থ্যাংক ইউ ভাইয়া ফর ইউর, মানে কি বলবো, এটা অনেক আসলে আমাদের অনেকেরই আসলে সাহসের অভাব থাকে। আমরা হয়তোবা অনেক কিছুতেই আমাদের হয়তোবা লো ফিল করি যে হয়তোবা আমি এটাতে পারছি না কারণ আমার লো সিজিপিএ, এই কারণে হয় মানে আমাদের আসলে থট থাকে যে আমরা অ্যাপ্লাই করব না, বা আমরা যথেষ্ট পরিমাণে ইকা করিনি, বা আমার একটা পাবলিকেশনস নেই, বা আমি রিসার্চের রিলেটেড হচ্ছে সফটওয়্যার জানি না। সো আমার মানে এই ধরনের আপনার যে এই যে একটা বক্তব্য দিলেন, এটা আসলে অনেকটা আশানীয় আমাদের জন্য যারা হচ্ছে আমরা হায়ার স্টাডি করতে চাই। তো এখন আমি হচ্ছে যে আমার আমার সাইড থেকে সব মানে মোটামুটি কমপ্লিট। এখন অন্য কেউ যদি কোশ্চেন করতে চায় আমার ফেলো হোস্টরা, দেন আই উড রিয়েলি অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ। I think Fahad, you are in mood now. Yeah, that's okay. ধন্যবাদ মারিহা। রনি ভাই আমাদের সাথে মাত্র জয়েন করেছেন বডিতে, আপনি কি আমাদের সাথে আছেন? আমি তো হাসান ভাইকে বলছি যে আমি আসবো, তো সেই জন্য আর কি হাসান ভাইকে মোটিভেট করার জন্য আমি আর কি জয়েন করছি। তো নর্মালি আমি মাত্রই জয়েন করলাম, তো আমার এখনো কোনো কোশ্চেন নাই, হাসান ভাই আমার চেয়ে ভালোই জানে। তো তোমরা ভাইকেই কোশ্চেন করো যে কতটুকু ইনফরমেশন ভাইয়ের কাছ থেকে তোমরা নিতে পারো। না রনি ভাই, এটা তো ঠিক না। ভাই আর আমি একই ফিল্ডের, সো ভাই আমার চেয়ে ভালো জানে, অলরেডি ভাই পিএইচডি স্টার্ট করে দিছেন। তো ভাইয়ের কাছ থেকে তোমরা রিয়েল টাইম এক্সপেরিয়েন্সটা অথবা ইনফরমেশনটা বেটার পাবা। আমি ভাইয়ের রিসার্চটা দেখেছিলাম, আর ভাইয়ের ল্যাব কিন্তু খুবই ভালো। ভাইয়ের ল্যাব ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির যে ক্যাটালাইসিস ল্যাব, সেটা খুবই ভালো। তো আমি রিকোয়েস্ট করবো যাদের এই ফিল্ডে ইন্টারেস্ট আছে ভাইয়ের ল্যাবটা দেখতে, টপিক নিয়ে কিন্তু আইডিয়া পাওয়া যাবে। রনি ভাই মুভ করতেছে ইউএসএ তে, ইউএসএ রিলেটেড যত কোশ্চেন ইউএসএ তে না, রনি ভাইয়ের কাছে চলে যাবে। ভাই আমি নেক্সট 1 বা 1.5 মান্থের মধ্যে হচ্ছে আমি মাদ্রিদ আসতেছি কিছুদিনের জন্য। আমি ইনশাআল্লাহ ফিনল্যান্ডে আসবো, থাকার জায়গা দিয়ে। হ্যাঁ অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই মুহূর্তে যদি আমাদের অন্য কারো কোয়েশ্চেন না থাকে, আর আমরা মুরাদ ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনার প্রেজেন্টেশন নিয়ে করার জন্য প্লিজ। হ্যাঁ, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। তো আমার প্রেজেন্টেশন আমার 2টা পার্ট হবে। তো আমি প্রথমে চেষ্টা করব আমার পিএইচডি ইরাসমাসের যে জার্নি, ইরাসমাসে আমি কোথায় কোথায় পড়াশোনা করছি, বা আমার কোর্স কেমন ছিল, আমি কিভাবে এই গ্রুপের সাথে যুক্ত হইলাম। তারপর আমি কথা বলবো আমার রিসার্চ, আমার পিএইচডির কাজ এবং আমাদের যে গ্রুপের অ্যাক্টিভিটি সেগুলো নিয়ে। তো আমি মোফাক্খারুল হাসান, এর আগে বলে ফেলছি, আমি পিএইচডি করতেছি হেলসিঙ্কিতে, আর আমার কাজ ক্যাটালাইসিস ডিজাইন ফর গ্রিন হাইড্রোজেন। তো প্রথমে যদি বলি যে আমার ইরাসমাস মুন্ডুস যে জার্নি, সেই ইরাসমাস মুন্ডুস জার্নি, আমি ইরাসমাসে আসি প্রথমে ফ্রান্সে 2022-এ। ইরাসমাসে আসার আগে আমি বাংলাদেশে পড়াশোনা করছি, আমার ব্যাচেলর আমার মাস্টার্স শেষ করতে পারিনি, তো ব্যাচেলর।
আর ফ্রান্সে আমাদের ইউনিভার্সিটি অফ লিল আমাদের হোস্ট ইউনিভার্সিটি। ফ্রান্সে আমাদের সবাইকে প্রথম সেমিস্টার করতে হয়, তারপর আমরা সেকেন্ড সেমিস্টার থেকে ইতালিতে, জার্মানিতে, ক্রাকো, পোল্যান্ডে অথবা ফিনল্যান্ডে মুভ করা যায়। এটা হয় যে প্রথমে যে কোঅর্ডিনেটর থাকে তাদের সঙ্গে আমাদের মিটিং হয় যে আমি এখানে এই কোর্সগুলো আমার ভালো লাগে, আমি এখানে এই জন্য যাব, বা এরকম ফর্মালিটির মধ্যে দিয়ে আমাদেরকে চুজ করতে হয়। তবে এটা আপনি যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। আর আমার এরাসমাসের মাস্টার্স অ্যাডভান্স স্পেকট্রোস্কোপি ইন কেমিস্ট্রি, এখানে 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম। অ্যাটলিস্ট দুটো ডিফারেন্ট ইউনিভার্সিটিতে আর ম্যাক্সিমাম 4টে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করা যায়। আর আমার ইরাসমাস জার্নি ছিল, আমি প্রথম সেমিস্টার লিলে করার পর দ্বিতীয় সেমিস্টার ইতালিতে বোলোনিয়াতে, আর থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার ইনক্লুডিং ওয়ান ইন্টার্নশিপ আই ডিড ইন হেলসিঙ্কি। আর আমার গ্রাজুয়েশন বা ইরাসমাস শেষ হয়েছে লাস্ট ইয়ার জুনে। এখন যদি বলি যে অফকোর্স যদি আমার ইরাসমাস জার্নি, আমাদের প্রোগ্রাম নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আমি রিকোয়েস্ট করব আমার প্রেজেন্টেশনের শেষে আপনারা অবশ্যই কোশ্চেন করতে পারেন। আই উইল বি হ্যাপি টু অ্যান্সার আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস বা আমাদের প্রোগ্রাম নিয়ে ইন ডিটেলস, আমাদের ইরাসমাস নিয়ে। এখন আমার রিসার্চ নিয়ে যদি কথা বলি, তো আমাদের গ্রুপ, আমাদের মেইন থিম হচ্ছে, আমাদের গ্রুপে আমাদের কাজ হচ্ছে আর্থ অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল নিয়ে, যেগুলা কস্টলি প্রসেস আছে সেগুলার একটা এফিশিয়েন্ট ওয়ে, অল্টারনেটিভ ওয়ে ডেভেলপ করা। এখানে আমাদের গ্রুপে কেউ আছে সেন্সর নিয়ে কাজ করতেছে, কেউ আছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতেছে। আমি বলতেছি অবশ্যই ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস এর মরফোলজি, স্ট্রাকচারাল নিয়ে। আমার যেমন কাজ গ্রিন হাইড্রোজেন নিয়ে, কেউ কাজ করতেছে কার্বন ডাইঅক্সাইড রিডাকশন নিয়ে। তো আমি বলবো আমাদের গ্রুপে আমরা 19 জনের মতো, পিএইচডি, পোস্টডক, মাস্টার্স, ইন্টার্নশিপ, এক্সচেঞ্জ স্টুডেন্ট সহ। আর আমাদের 2 জন বস, আমার বস তার সাথে একজন আছে। তো আমাদের গ্রুপে এটা মোর অর লেস ইন্টারন্যাশনাল গ্রুপ, এবং আমাদের কাজ অনেক ডাইভার্স। এখন আমার কাজ যেটা গ্রিন হাইড্রোজেন, তো এখানে মূল থিম হচ্ছে আমাদের গ্রিন হাইড্রোজেনের যে, এখানে শুধু যে গ্রিন হাইড্রোজেন নিয়ে আমরা কথা বলতেছি, হাইড্রোজেন হইতে পারে গ্রে, হইতে পারে ব্লু, সেটা ডিপেন্ড করবে ফাইন অফ দ্য প্রোডাক্টের উপর। তো আমাদের ক্ষেত্রে গ্রিন হাইড্রোজেন, কারণ আমাদের যে এন্ড অফ দ্য প্রোডাক্ট সেটা পলিউটেন্ট ফ্রি ওয়াটার, সেজন্য আমরা এটাকে বলতেছি গ্রিন হাইড্রোজেন। গ্রিন হাইড্রোজেনের থিম হচ্ছে আমাদের যে ইলেকট্রোলাইজার, এই ইলেকট্রোলাইজারের ড্রাইভ করতে হয় ওয়াটার স্প্লিটিং। আমরা যেহেতু জানি যে এটা এন্ডোথার্মিক, এই রিয়াকশনকে ফরওয়ার্ড মুভ করার জন্য আমাদের এনার্জি সাপ্লাই করতে হয়। সেই এনার্জি সাপ্লাই করা হয় ডিফারেন্ট রিনিউয়েবল সোর্স থেকে, হইতে পারে উইন্ড, হইতে পারে হাইড্রোথার্মাল। সেখান থেকে ওয়াটার স্প্লিট করে আমাদের দুটো রিয়াকশন হয়, একটা অ্যানোড সাইডে, একটা ক্যাথোড সাইডে। আমরা ইন ডিটেইল এগুলো নিয়ে বলতে পারি যদি কারো কোনো কোশ্চেন থাকে, যে ক্যাটালাইসিস কিভাবে এখানে অ্যাপ্লাই হয় সেগুলোর উপর। ফাইন অফ দ্য প্রোডাক্টে আমরা পাচ্ছি হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এই হাইড্রোজেন ফার্দার স্টোরেজে যাবে, সেখান থেকে ডিস্ট্রিবিউট হবে, সেখান থেকে সাপ্লাই হবে, সেটাই আমরা বলতেছি গ্রিন হাইড্রোজেন। তবে গ্রিন হাইড্রোজেনের এখানে ইলেকট্রোলাইজার ডিফারেন্ট টাইপ হইতে পারে। আমরা আজকে ফোকাস করব এখানে পেম ইলেকট্রোলাইজার, পলিমার ইলেকট্রোড মেমব্রেন ইলেকট্রোলাইজার। এটা হইতে পারে অ্যালকালি, এটা হইতে পারে সলিড অক্সাইড। আমার কাজ অ্যালকালিও হয়, আমার কাজ অ্যালকালিতে এবং অ্যাসিডিক পেম ইলেকট্রোলাইজারে। আর সলিড অক্সাইডে আমাদের গ্রুপে এখন পর্যন্ত কেউ কাজ করে না, তবে পসিবল অফ কোর্স। আর আমরা যদি বলি যে গ্রিন হাইড্রোজেনে এখানে প্রবলেম কোথায়, আমরা কেন গ্রিন হাইড্রোজেন ফরওয়ার্ড মুভ করতে যাচ্ছি, বা এটার ইমপ্রুভমেন্টের জায়গাগুলো কোথায়, তাহলে আমাদের গ্রুপের বা আমাদের কাজ হচ্ছে টোটাল হোল গ্রিন হাইড্রোজেন সেক্টরের কোনো একটা স্মল পার্ট, সেটা হচ্ছে ক্যাটালাইসিস, সেটা নিয়ে আমাদের কাজ। তো এখানে ক্যাটালাইসিস যেগুলো এক্সিস্টিং আছে এগুলো অনেক কস্টলি। আমাদের কাজ এগুলোর অল্টারনেটিভ খুঁজে বের করা। এখানে 2 ধরনের ক্যাটালিস্ট হবে, একটা অ্যানোড সাইডের জন্য, একটা ক্যাথোড সাইডের জন্য। আর আমরা যদি ইন ডিটেল বলি, আমাদের একটা ওয়ার্ক যেটা পাবলিশ হয়ে গেছে, এটা আমার থিসিস, এটা আমার মাস্টার থিসিস ছিল। এটা আমরা ক্যাথোড সাইডের ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করছি। তো এখানে আমরা চেষ্টা করছি যে নোবেল মেটাল প্লাটিনাম রেখে, কিন্তু ওইটার এক্সট্রিমলি লো কনসেন্ট্রেশন রেখে, অ্যাটমিক কনসেন্ট্রেশন 1.6% দিয়ে আমাদের যে ম্যাটেরিয়াল,
আমরা দেখাইছি যে এখানে আমাদের এই ম্যাটেরিয়াল এটা অনেকটা 40% প্লাটিনাম কার্বন যেটা কমার্শিয়াল ম্যাটেরিয়াল ওই ম্যাটেরিয়ালের অ্যাক্টিভিটির সাথে কম্পারেবল। এটা কেন কিভাবে কাজ করতেছে এই রিলেটেড যদি আরো ডিটেইল আপনাদের জানার দরকার হয় আপনারা অবশ্যই পেপার দেখতে পারেন, যদি কোশ্চেন থাকে সেটা আই উইল বি হ্যাপি টু অ্যানসার। জি ইয়া আমি কি এখন কোশ্চেন করতে পারি আপনার কাছে? You can save your question. I think I have 1 or 2 more slide and then we'll be back. Okay? Thank you. Okay. And then we have one more catalyst for the OER side, and this is ongoing work. This didn't publish yet. We are trying. I think we are almost in the finishing of this project, and then we'll try to publish. তো আমরা এখানে ইরিডিয়াম অক্সাইড যেটা এক্সপেন্সিভ, তো আমরা ইরিডিয়াম অক্সাইডের অল্টারনেটিভ একটা ক্যাটালিস্ট রুথিনিয়াম বেস সেটা নিয়ে আমরা কাজ করছি, এবং এখানে আমরা আমাদের ক্যাটালিস্ট দেখা যাচ্ছে 17 টাইমস মোর কস্ট ইফেক্টিভ দেন ইরিডিয়াম অক্সাইড, এবং এটার অ্যাক্টিভিটি ইরিডিয়াম অক্সাইড কমার্শিয়াল ইরিডিয়াম অক্সাইডের থেকে 6 or 7 fold হায়ার। তো এখানে আমরা যদি এটা ডেভেলপ করতে পারি ওইআর এবং এইচইআর এর দুইটা ক্যাটালিস্ট, তাহলে ফার্দার আমরা ইলেকট্রোলাইজারে অ্যাপ্লাই করে তাহলে আমাদের একটা হবে কমপ্লিট সেটআপ ক্যাটালিস্ট ফর পেম। এটা শুধুমাত্র পেম ইলেকট্রোলাইজারের ডেটা এখানে, তবে অ্যালকালি ইলেকট্রোলাইজারের ডেটা আছে যেগুলো আমরা এখানে দেখাইনি, তবে পসিবল। And that will be all from my side, and if you have questions I'll be happy to answer. জি, প্রথম কোশ্চেনটা আমি রাখতে চাচ্ছি, এই যে আপনারা প্ল্যাটিনাম লোডিংটা কমিয়ে এনেছেন 1.6% বাই ওয়েটে, এই জিনিসটা আপনারা কিভাবে অ্যাচিভ করেছেন? খুবই ভালো কোশ্চেন। প্লাটিনাম নোবেল মেটাল, এক্সপেন্সিভ, তো গোল ফার্স্ট অফ অল গোল হচ্ছে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, কিন্তু দেখা যাচ্ছে আমরা ট্রাই করছি 0.1, 0.2, 0.4, 0.8, 1.6। তো যখন 0.1, 0.2, 0.4 দিয়ে কাজ করতেছি তখন লাইট এনহ্যান্সমেন্ট অনেক বেশি, কিন্তু ক্যাটালিস্ট ম্যাটেরিয়াল স্টেবল হচ্ছিল না, কারণ প্লাটিনামের কনসেন্ট্রেশন কম হয়, ম্যাটেরিয়ালস গ্লোমেরুলেশন হচ্ছিল, স্টেবল হচ্ছিল না। আমাদের ইলেকট্রোক্যাটালাইসিসে একটা বিষয় হচ্ছে ক্যাটালিস্ট মে বি হাইলি অ্যাক্টিভ বাট দিস ক্যাটালিস্ট ম্যাটেরিয়াল হ্যাভ টু বি ডিউরেবল। এখন ইন্ডাস্ট্রি দেখবে যে আমার ম্যাটেরিয়ালস কত স্টেবল। অনেক সময় এমন হইতে পারে যে অ্যাক্টিভিটির সাথে কম্প্রোমাইজ করা যাইতে পারে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, কিন্তু ডিউরেবিলিটি থাকতে হবে। তো আমরা দেখলাম যে 1.6 এ যায় ডিউরেবিলিটি হচ্ছে কম্পারেবল কমার্শিয়াল ম্যাটেরিয়ালস, সেই জন্য আমরা 1.6 পর্যন্ত গেছি। এটা হচ্ছে কেমন যে অপটিমাইজেশন, যে আমি একটা মিনিমাম প্লাটিনাম দিয়ে স্যাম্পল সিনথেসিস করলাম, টেস্ট করলাম, হ্যাঁ, তারপর এই অবস্থা, তারপর ফার্দার যায় ফাইনাল ওকে 1.6 এ আমরা ফিক্স করলাম। আচ্ছা, এটা অনেকটা টেস্টিং এন্ড অ্যাকসেপ্টেন্স বিষয়টা এরকম ছিল। ইয়েস। সেকেন্ড আরেকটা কোশ্চেন আমি আপনার পেপারটা পড়তে গিয়ে পাইলাম, সেটা হচ্ছে লোকালাইজড সারফেস প্লাজমন রেজোনেন্স। এই জিনিসটা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন, এবং টাংস্টেন অক্সাইড এই ক্ষেত্রে টাংস্টেনের যে W88, O80, O49 এটা কিভাবে বিগ রোল প্লে করতেছে এটার জন্য, এটা যদি একটু আপনি বলতেন। আচ্ছা, প্রথমে প্লাজমোনিক্স হচ্ছে কেমন, যে আমাদের যদি কোনো একটা ম্যাটেরিয়ালসের উপরে আমরা লাইট শাইনিং করি তাহলে ওই ম্যাটেরিয়ালসের যে ফ্রি ইলেকট্রনগুলো আছে এরা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। ওই ইলেকট্রিক ফিল্ডটা ইম্পর্টেন্ট যদি আপনি ওই ম্যাটেরিয়ালসের অপটিক্যাল প্রপার্টিস টিউন করতে চান, ফাইন টিউন করতে চান। এটা হচ্ছে প্লাজমোনিক্স। এখন দ্বিতীয় কোশ্চেন, যে কেন টাংস্টেনের স্পেসিফিক একটা অক্সাইড, মরফোলজি 1849, কেন টাংস্টেন O3, টাংস্টেন যে কোনো অক্সাইড আমরা নেইনি। কথা হচ্ছে খুবই ভালো একটা রেলিভেন্ট কোশ্চেন, যে আমি যখন একটা ক্যাটালিস্ট ডিজাইন করব, কোনো একটা কেমিক্যাল প্রসেসে, যে কোনো প্রসেস হোক, আমাকে দেখতে হবে আমার যদি আমি এটা ন্যারো ডাউন করে হাইড্রোজেনের জন্য নিয়ে আসি, তো আমার একটা ক্যাটালিস্ট যখন আমি ডিজাইন করব হাইড্রোজেনের জন্য, দুটো বিষয়, একটা সাবাতিয়ার প্রিন্সিপাল থাকবে, একটা ভলকানো থাকবে। তো আমার যে ক্যাটালিস্ট, তো আমার যখন একটা রিয়াকশন হবে, রিয়াকশনের ইন্টারমিডিয়েট যখন ক্যাটালিস্টের সাথে ইন্টারাক্ট করবে,
সেই ইন্টারাকশনে যদি এমন হয় যে ইন্টারমিডিয়েটের সাথে ক্যাটালিস্ট খুব টাইটলি বাউন্ড হচ্ছে, ক্যাটালিস্ট অ্যান্ড ইন্টারফেসের যে অ্যাট্রাকশন সেটা যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু ওইটা ভালো ক্যাটালিস্ট না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেসে আমার ক্যাটালিস্ট থেকে রিঅ্যাক্টেন্টটাকে তো চলে যেতে হবে, ডিসঅর্ব হতে হবে। আমার মনে হয় যারা কেমিস্ট্রি, আমি মনে হয় খুব বেশি কেমিস্ট্রির কথা বলতেছি, তবে যারা কেমিস্ট্রির ওরা বুঝবে হয়তো। তবে কিছু প্যারামিটার আছে অফকোর্স। আমরা সেখানে যাই দেখলাম যে যদি আমরা টাংস্টেন 1849 রাখি, তাহলে এই সাবস্টয়কিওমেট্রিক অক্সাইড এটা কন্ডাক্টিভ, এটা প্লাটিনামের যে ক্যাটালিটিক অ্যাক্টিভিটি ওটাকে এনহ্যান্স করে। তা আমি যদি প্লাটিনাম লোডিং কম রাখতে চাই, তাহলে আমার সাপোর্ট একটা এমন হতে হবে যেই সাপোর্টটা আমার মেইন যে মেটাল সেটাকে হেল্প করতেছে। সেই জন্য আমরা টাংস্টেন 1849 ইউজ করছি। আর যখন আপনি টাংস্টেন 1849 ইউজ করবেন, তখন ওখানে যখন লাইট আসবে, ইন প্রেজেন্স অফ লাইটে এটা ফ্রি ইলেকট্রন তৈরি হয়, তারা একটা লোকালাইজ ফিল্ড তৈরি করে, সেটাকে আমরা বলতেছি এলএসপিআর, লোকালাইজ সারফেস প্লাজমন রেজোনেন্স। এই ফ্রি ইলেকট্রনগুলা নোবেল মেটালের যে ক্যাটালিটিক অ্যাক্টিভিটি ওটাকে এনহ্যান্স করে। আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। আমি আরেকটা ছোট্ট কোশ্চেন বলে আমি আমার কোশ্চেনটা শেষ করতে যাচ্ছি। আমি পরবর্তীতে আপনাকে আবার কিছু কোশ্চেন করব। হ্যাঁ, অবশ্যই। আমি আপনার রিসার্চটা যখন আরো একটু পড়লাম, সেখানে দেখলাম যে একটা টার্ম উল্লেখ ছিল, সেটা হচ্ছে টেফেল স্লোপ অফ 23 মিলিভোল্ট পার ডেকেড। এটা অ্যাকচুয়ালি রিঅ্যাকশন মেকানিজমে আমাদের কি ধরনের ধারণা দেয়? এটা হচ্ছে কেমন, যে যখন আপনি একটা ক্যাটালিস্টের ডিউরেবিলিটি টেস্ট করবেন, একটা সার্টেন পয়েন্টে যায় ক্যাটালিস্ট, কিন্তু ডিউরেবিলিটি টেস্ট হয় ডিফারেন্ট টেকনিক আছে, ক্রোনো, পটেনশিও, অ্যাম্পেরো। তো আপনি যত কম আপনার ভোল্টেজ কম বেশি হবে, তত আপনার ম্যাটেরিয়ালস স্টেবল। এখন যদি দেখা যায় যে 24 আওয়ার পর 23 মিলিভোল্ট পার ডেকেড হচ্ছে, তার মানে আপনার ম্যাটেরিয়ালস 23 হারাচ্ছে কারেন্ট। আপনি কি এটা জিজ্ঞেস করছিলেন? জি 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 ভাই, আমি এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, তবে এখানে ছিল হ্যাঁ, এটা রিঅ্যাকশন মেকানিজম নিয়ে আমাদের কি ধরনের ধারণা দেয়? হ্যাঁ, হাইড্রোজেন ইভলিউশন রিঅ্যাকশনের 3টা স্টেপ: বাটলার, ভোলমার, হেরবস্কি, টাফেল। এটা হয় যে টাফেল যখন অনেক ছোট হবে তখন সেটা বাটলার, ভোলমার ফলো করে, আর যখন দেখা যায় যে টাফেল 45-50 মতো থাকতেছে, তখন সেটা ভোলমার, হেরবস্কি ফলো করে। এটা রিঅ্যাকশন মেকানিজমের উপর। আপনার বাটলার, ভোলমার যে টাফেল ভ্যালু, এগুলোর থেকে আপনি আইডিয়া পাবেন আপনার রিঅ্যাকশন কোন মেকানিজম ফলো করতেছে। আচ্ছা আচ্ছা, আপাতত আমি এই পর্যায়ে আমার কোশ্চেনগুলো এই মুহূর্তে রাখতে চাচ্ছি। আমি আবার পরে আপনাকে কোশ্চেন করব। প্রথমে আমাদের ফেলো হোস্ট মিস তিশা আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি কি ভাইকে কোনো কোশ্চেন করতে চান প্লিজ? না, আমি এখন আপাতত কোনো কোশ্চেন করতে চাচ্ছি। ওকে ওকে ভাই হাসান ভাই, আমার একটা কোশ্চেন ছিল, একটা না দুইটা। প্রথমটা হচ্ছে ভাই, ধরেন এই যে এই ফিল্ডে কাজ করতে মানে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা হচ্ছে ডিরেক্টলি রিলেভেন্ট, আর যদি আমরা একটু ইন্টারডিসিপ্লিনারি চিন্তা করি, অন্যান্য কোন ফিল্ড থেকে হচ্ছে এই টপিক আসতে পারবে? যেমন আমার ক্ষেত্রে হচ্ছে ধরেন আমি কিন্তু হালকা একটু চেঞ্জ করছিলাম, যে আমার সলিড স্টেট ব্যাটারি নিয়ে কাজ করতে গেছিলাম, যেটা আমার ফিল্ডের সাথে ওইভাবে রিলেটেড না। মানে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা যাইতে পারে, বাট আমার কোর্স আর ওইভাবে রিলেভেন্ট ছিল না। তো এই ক্ষেত্রে আপনি আর কি সাজেশন দিবেন? আমার গ্রুপের যদি কথা বলি, আমরা সবাই কিন্তু কেমিস্ট না। আমার গ্রুপে ফিজিক্সের মানুষও আছে, আমার গ্রুপে ম্যাটেরিয়াল সায়েন্সের মানুষও আছে। তবে আমি বলবো আমাদের যদি কাজে কেউ এই কাজ করতে চায়, তাকে ফিজিক্স কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে, অথবা ম্যাটেরিয়ালস মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ইন বিটুইন। তো এইরকম গ্রুপ থেকে, এরকম ফিল্ড থেকে যদি কেউ আসতে চায়, তাহলে এটা পসিবল। আর যদি ভাই ধরেন কেউ যদি হচ্ছে এখন একটু স্লাইটলি ডিফারেন্ট ফিল্ড থেকে আসে, যেমন এনার্জি টেকনোলজি অথবা এরকম রিলেটেড কিছু একটা? হ্যাঁ, পসিবল। এনার্জি টেকনোলজি বা কার্বন নিউট্রালিটি, এগুলো হচ্ছে আপনাদের হাইব্রিড ফিল্ড, এগুলোর থেকেও পসিবল। নরমালি কি কি ব্যাকগ্রাউন্ড কোর্স থাকা লাগবে তাহলে? মানে 3-4টা কোর্স যেটা থাকাই লাগবে, আদারওয়াইজ পসিবল না?
আমার আমার মনে হয় কি আপনি যখন ফিনল্যান্ডে আমাদের তো কোর্স করতে হয় পিএইচডিতে 40 ক্রেডিট কোর্স করতে হয়, তো আপনাকে আমার যেমন বস বলে দেয় যে তুমি যখন আমার ক্ষেত্রে আমার ইলেকট্রোকেমিস্ট্রি আমার ব্যাচেলর আমি করে আসছি, ধরে নেন যে অন্য কেউ অন্য কোনো ফিল্ড থেকে আসছে, রেলিভেন্ট ফিল্ড থেকে আসছে, তখন কিন্তু উনি ইউনিভার্সিটি থেকে কোর্সগুলো করতে পারবে। এখন ধরেই নিলাম যে আমি আসছি যে আমার ইলেকট্রোকেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ড হয়তো ওইভাবে নাই, কিন্তু আমি যদি ইউনিভার্সিটি থেকে এখানে কোর্স করে নেই তাহলে কিন্তু হয়ে গেল। কিন্তু এখানে অবশ্যই আপনাকে রেলিভেন্ট হইতে হবে। আমি বলতেছি না যে আপনি বায়োলজি থেকে আসে আবার কেমিস্ট্রিতে ম্যাটেরিয়ালসে চলে আসছেন, এরকম না। কিন্তু আপনি হয়তো ইলেকট্রোকেমিস্ট্রি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, কিন্তু আপনি কাজ করতে চাচ্ছেন ফটো ইলেকট্রোক্যাটালাইসিস নিয়ে, তাহলে এটা পসিবল। আপনি ওই রিলেটেড কোনো কোর্স ইউনিভার্সিটি থেকে, আর এটা আপনার পিএইচডি অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট আপনাকে কোর্স করতে হবে। তখন আপনি কোর্স করতে যায় হয়তো ওই রেলিভেন্ট কোর্সগুলো করলেন, তখন আপনার ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে। রনি ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আর ধরেন আমি হচ্ছে এখন কেউ যদি ফিল্ড চেঞ্জ করতে চায়, এখন সে অ্যাপ্লাই করলো, তো এই ক্ষেত্রে প্রফেসরদের অ্যাপ্রোচটা কি থাকে? তারা কি মানে নিতে চায় বা তারা তাদের প্রিফার্ড ওই ফিল্ড থেকেই নিতে চায়? আপনি কি করবেন অ্যাজ এ বস? আমি ডেফিনেটলি রিলেভেন্ট ফিল্ডের স্টুডেন্টই নিব, বাট কিছু ক্ষেত্রে হচ্ছে কিছু প্রফেসরের মেন্টালিটি থাকে যে বেসিক ব্যাকগ্রাউন্ড আছে, তো ওকে হচ্ছে আমি হালকা ট্রেন করে নিতে পারি। তো এখানে ওই বিষয়টা হচ্ছে, মেন্টালিটি আমি বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে কেমন রনি ভাই, আপনি দেখেন আমরা যখন কথা বলি একটা ফিল্ড একটা ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু একটা হিউজ। আর আমরা যখন একটা কাজ করতে যাই একটা পিএইচডিতে আমি কোনো কাজ করতেছি, এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক বিষয়ের। হয়তো এমন হইতে পারে প্রফেসর এমন হইতে পারে যে প্রফেসর যে বিষয়ে কাজ করাবে ওই বিষয়ে আর নিজেরও আইডিয়া নাই। ও হয়তো দেখতে চাচ্ছে যে আপনাকে আপনার যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, আপনার হয়তো কোনো ওয়ার্ক রেলিভেন্ট এক্সপেরিয়েন্স যদি সেটা ইফেক্টিভ হয়, সে যদি মনে করে যে আপনি, কারণ পিএইচডি মানে কি একটা প্রজেক্ট আপনাকে দিচ্ছে যেটার কোনো সলিউশন প্রফেসরও জানে না, প্রফেসরের হয়তো আইডিয়া আছে যে হয়তো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে এই ডিরেকশনে যাইতে পারে অথবা এরকম হইতে পারে, সেখান থেকে সে যদি মনে করে যে হ্যাঁ সে হয়তো ক্যালিবার, সে হয়তো পারবে, তখন আপনাকে নিতে পারে। কিন্তু অবশ্যই যদি প্রফেসরের হাতে দুটো অপশন থাকে, যে তার রেলিভেন্ট ফিল্ডের কেউ আছে আর তার ইন্টারমিডিয়েট ফিল্ডের কেউ আছে, তাহলে প্রফেসরের কল অবশ্যই যে রেলিভেন্ট ফিল্ডের আছে। তবে আমি বলতে চাচ্ছি না যে যারা ইন্টারমিডিয়েট ফিল্ড থেকে আসতেছে তাদের হোপলেস হইতে হবে, এমন নয়। এটা যদি প্রফেসর মনে করে যে সে তার সেই ক্যালিবার আছে, সে অবশ্যই নিতে পারে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি মানে এই অ্যান্সারটাই আমরা আমরা আমার মনে হয় যে যারা আমাদের অডিয়েন্স আছে তারা ক্লিয়ার একটা অ্যান্সার পেয়ে গেছে। কারণ এটা আমাদের কোশ্চেন থাকে যে আমরা ফিল্ড চেঞ্জ করতে গেলে, অথবা মেইনলি ব্যাপারটা আসে যে আমরা কোন টপিক চুজ করব আমাদের ফিউচার ক্যারিয়ারের জন্য। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ম্যাচ করতে হয় সেটা আর কি মনোযোগ দেওয়া উচিত। তো এটা কালকে গতকাল এসওপি ক্রাফটিং এর যে আমরা সেশন ওয়ার্কশপ নিছিলাম সেখানে আর কি আমি মেনশন করছি, বাট এক্সাম্পল তো আসলে রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে এই যে আপনি যেটা অ্যান্সার দিলেন, খুবই ইফেক্টিভ, খুবই ইম্প্যাক্টফুল একটা অ্যান্সার। থ্যাংক ইউ ভাই। এ পর্যায়ে আমি সাদিয়া এর কাছে যেতে যাচ্ছি। সাদিয়া, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে ভাইকে করার জন্য? প্লিজ উপস্থাপন করুন। না, আপাতত আমার যে কোশ্চেন ছিল ওগুলা ভাইয়া বলেই দিছে আসলে ওনার পুরো স্লাইড এক্সপ্লেনেশনে। আমার আর এক্সট্রা করে কোনো কোশ্চেন নেই, কিন্তু জাস্ট ভাইয়া আমাকে এমনি একটা জাস্ট কোশ্চেন ছিল যে ভাইয়া মানে শুরুর দিকে যেটা বলতেছিলাম যে ইন্টার্নশিপের একটা কথা বলছিলেন। সো এখন কোনো এখন ব্যাচেলর শেষ করা স্টুডেন্ট যদি চায় সে ইন্টার্নশিপ করবে, মানে তার হচ্ছে যে ইন্টারেস্টেড টপিক, লাইক আমার ইন্টারেস্টেড টপিক হচ্ছে সেমিকন্ডাক্টর। এখন আমি যদি চাই যে আমি সেমিকন্ডাক্টরে কোনো বাহিরে কোথাও একটা ইন্টার্নশিপ করে দেন হচ্ছে মাস্টার্স করলাম, মানে এরকম যদি তার ইচ্ছা থাকে যে সে ইন্টার্নশিপ করবে বিএসসির পরে, তাহলে তাকে বিএসসিতে কি কি স্কিল, মানে একটু মানে কয়েকটি স্কিল যে রিলেভেন্ট যেগুলো থাকতেই হবে বা সামথিং এরকম কিছু গাইডলাইন যদি বলতেন। এখানে আমার মনে হয় কি, আপনি যদি এখানে আপনার কোশ্চেনের মধ্যেই অনেকগুলো কোশ্চেন আছে এরকম যে আপনি যখন বাংলাদেশে ব্যাচেলর করলেন তখন আপনি বাইরের দেশে আসবেন ইন্টার্নশিপ করতে, খুবই ভালো।
কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি যখন বাইরের দেশে আসলেন, ধরেন সাপোজ 2 মাসের বা 3 মাসের একটা শর্ট ইন্টার্নশিপে আসতে যাচ্ছেন, এখানে পেমেন্ট কোথা থেকে আসবে? কারণ এখানে অনেকগুলো বিষয় আছে। এটা ইজি প্রসেস কারোর জন্য ইজি প্রসেস না, কারণ আপনাকে অনেক কিছু ফ্যাক্টর আছে। কিন্তু আমরা ধরেই নিলাম যে আপনি কোনো একটা পজিশন আপনার আছে, আপনি আসতেছেন 2 মাসের কোনো একটা ইন্টার্নশিপে। তখন আমি বলবো আমার গ্রুপে যেমন, যে আমার কিন্তু রেলিভেন্ট যে আইডিয়া সেটা থিওরিটিক্যাল আইডিয়া ছিল। আমি ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে কাজ করব, আমি ইলেকট্রোকেমিস্ট্রি পড়াশোনা করছি বাংলাদেশে, আমার কেমিস্ট্রিতে যতটুকু হয় ততটুকু, কিন্তু আমি কিন্তু এই রিলেটেড কোনো কাজ শিখে আসিনি বাংলাদেশে। এখানে কিন্তু আমাকে কাজ শিখছি আমি নিজে এখানে। তো আমি বলবো না যে আপনার ক্রেজি এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই রেলিভেন্ট, তবে হ্যাঁ আপনার সাইন্টিফিক রেলিভেন্ট যেগুলা, আর ফার্স্ট লার্নার যদি আপনি হন তাহলে এটা পসিবল। কারণ ইন্টার্নশিপ আপনার এমন না যে আপনাকে প্রজেক্ট দিয়ে দিবে, আপনাকে শেষ করে ফেলতে হবে। আপনি এখানে আসতেছেন অ্যাজ এ হেল্পিং হ্যান্ড, আপনি এখানে শিখবেন ওদের সাথে। আমি কি আপনার কোশ্চেনের যদি অ্যান্সার দিয়ে থাকি? জি ভাইয়া, ভাইয়া আমি বুঝতে পারছি। কোশ্চেন করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে আপনার এই কথার মানে সূত্র ধরে, সেটা হচ্ছে যে আপনি বললেন যে আসলে যারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আসলে বাংলাদেশ থেকে তাদের আসলে কতটুকু আর কি মানে এক্সপিরিয়েন্স থাকতে হয় বা কোন ধরনের পাবলিকেশনস থাকতে হয়, মানে অল ওভার, নট জাস্ট যে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে আসলে এরকম না, মানে আর্টস, সোশ্যাল সায়েন্স, এদের থেকেও হচ্ছে যে আপনার মানে কোন ধরনের পাবলিকেশনসটা বেশি, মানে বাইরের ইউনিভার্সিটি গুলা বা স্কলারশিপে বেশিরভাগ কমিটিরা প্রাধান্য দিয়ে থাকে, মানে অ্যাডমিশন কমিটি আর কি। সো একটু কাইন্ডলি যদি এটার ব্যাপারে একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আপনার কাছে এক্সপেকটেশন থাকবে বসের। তো আমার যেমন ছিল, আমি ছিলাম অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আপনার বস আপনাকে প্রজেক্ট দিবে যে এরকম এই অক্সাইড নিয়ে কাজ করো, আমার ক্ষেত্রে যেমন ছিল। তো সেক্ষেত্রে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যে আপনি যে বিষয়ে কাজ করবেন এটা এমন নয় যে আপনাকে পেপার 10-20টা পেপার থাকতে হবে, এমন না। আমি এটা বলতেছি না। আপনাকে যে ফিল্ডে উনি কাজ করে বা আপনাকে যে পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন সেই পজিশনের যে প্রবলেম হ্যান্ডেল করার যে বিষয়, এটা আপনার থাকতে হবে অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। আপনি অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাজ এ ইন্টার্নশিপ ডিফারেন্ট থিং। আচ্ছা ভাইয়া, আমি আর তাহলে আরেকটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক জায়গায় দেখা যায় কি যে অনেক ফার্ম থাকে, টু বি অনেস্ট আমাদের বাংলাদেশে অনেক ফার্ম থাকে যারা হচ্ছে যে একজন হয়তো বা ফার্স্ট রাইটার থাকেন, তারপরে থার্ড, ফোর্থ, ফিফথ এভাবে থাকে। সো এরা যে একটা পাবলিকেশন হচ্ছে যে মানে পাবলিশ করে থাকে, তো সেই ক্ষেত্রে যে অনেকে দেখা যায় যে থার্ড, ফোর্থ তো একটা পার্ট নিয়ে কাজ করে, ওইটা আসলে কতটুকু গ্রহণযোগ্য মানে বাহিরের দেশগুলোতে? সো ওইটা কতটুকু আমাদের অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট আমরা কতটুকু আর কি মানে ওদের চোখে আর কি থাকে না যে একটা মানদণ্ডে আসলে কতটুকু থাকে? সো এরকম যদি কারো যদি কাজ থাকে, যদি কেউ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকে, তাহলে সে মানে কতটুকু মানদণ্ডের মধ্যে থাকবে, মানে 10 আউট অফ কত থাকতে পারে? এটার ব্যাপারে আপনার কি একটু মতামত চাইতে চাচ্ছি। আমার প্রথম কথা, একটা অনেস্ট অপিনিয়ন যদি আমরা বলি যে রিসার্চ পেপার নিয়ে আমাদের একটা হাইপ আছে যে হ্যাঁ আমি যদি মাস্টার্স অ্যাপ্লিকেশন করি তাহলে আমার পেপার থাকতে হবে, আমি পিএইচডি তে অ্যাপ্লিকেশন করি তাহলে আমার এতগুলো পেপার থাকতে হবে। প্রথম কথা, ইউরোপের পার্সপেক্টিভে, যে ইউরোপে, ফ্রান্সে, জার্মানিতে, ফিনল্যান্ডে পিএইচডি কিন্তু ডিফারেন্ট। ফ্রান্সের পিএইচডি সিস্টেম, ওদের পিএইচডি গ্রাজুয়েশনের প্রসেস ডিফারেন্ট, জার্মানি ডিফারেন্ট, ফিনল্যান্ডেও ডিফারেন্ট। তো আমরা যখন অ্যাপ্লিকেশন করব, আমি আগে জেনারেল কথা বলে তারপর আমরা আপনার কোশ্চেনে আসবো। তো যদি আমরা দেখি যে কেউ মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতেছে ইউরোপে এবং সে বাংলাদেশে অলরেডি 5টা পেপার করে ফেলছে, নট পসিবল, নট ইন কেমিস্ট্রি। এখন আপনি যেমন বললেন যে হ্যাঁ একটা রিসার্চ কিন্তু অনেক ব্রড, সেটা ডিপেন্ড করবে ফিল্ডের উপর। আমি যদি আমার ফিল্ডের কথা বলি, আপনি একটা পেপার দেখবেন আমার গ্রুপে 5 জন, 7 জন, 10 জন আছে, কারণ কেউ ডিএফটি নিয়ে কাজ করতেছে, আমার ফিল্ডেই কেউ হাই রেজলিউশন করে দিছে, ইউএসএফ থেকে করছে আমার হাই রেজলিউশন, আমার ফিল্ডেই আবার কেউ এসিএম টিএম করে দিছে। এখন এগুলা হচ্ছে ডিফারেন্ট ইনস্টিটিউশন থেকে আসে। আমি যখন একটা পেপার লিখবো অ্যাজ এ বস, অ্যাজ এ মেইন রাইটার, আমি হয়তো হব যে
ফার্স্ট অথর, তারপর থাকবে কো অথর, তারপর যারা কাজ করছে হেল্প করছে, তারপর যারা হয়তো ল্যাবে অন্য কোনো বিষয়ে কাজ করেছে, তখন তারা আসলো থার্ডে ফোর্থে, শেষে আপনার বস থাকলো। হ্যাঁ, আপনি যদি ফার্স্ট অথর হন, তার মানে আপনার কাজ, আপনি লিখছেন, আপনার ডিজাইন, আপনি সবকিছু হাইপোথেসিস করছেন, সব ডট কানেক্ট করছেন। হ্যাঁ, আপনি যদি থার্ড ফোর্থে থাকেন, তার মানে আপনি কিছুই করেন নাই এমন নয়, আপনার ওখানে কন্ট্রিবিউশন আছে, তবে অবশ্যই নট অ্যাজ ইকুয়াল অ্যাজ ফার্স্ট অথর। তবে অবশ্যই বলে না যে অবশ্যই এটা ভালো কোনো পেপার না থাকার থেকে, কারণ আপনি ওখানে কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছেন, এটা ভালো। তবে হ্যাঁ, আমি বলতেছি না যে আমাদের একটা হাইপ, এই হাইপ কিন্তু ভালো না যে হ্যাঁ আমার পেপার থাকতে হবে, না, এটা খুব ভালো হাইপ না। হ্যাঁ, আপনার যদি কোয়ালিটিফুল রিসার্চ হয় তাহলে এটা ভালো। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অনেকেই বলে যে আপনার হচ্ছে ইরাসমাস বা ওকেপি বা হচ্ছে যে আপনার কমনওয়েলথ, তারপর হচ্ছে শ্যাভেনিং স্কলারশিপের ক্ষেত্রে আপনার হচ্ছে মাস্ট বি একটা মানে হচ্ছে পাবলিকেশনস থাকতে হবে। তো এইটা হচ্ছে যে মানে কতটা যৌক্তিক? আমার কোনো পাবলিকেশন ছিল না। মানে এটা আবার অনেকে আমাকে এবছর একজন ভাইয়া হচ্ছে যে পেয়েছেন ইরাসমাসে, সরি গত বছর, উনি হচ্ছে যে আমার ওনার সাথে টুকটাক একটু কথা হয়েছে, তো তখন ভাইয়া আমাকে বললো, উনি এখন ফিনল্যান্ডে আছে আলতো ইউনিভার্সিটিতে। তো খুবই ভালো ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ, তো ভাইয়ের সাথে আমার একটু কথা হয়েছে, তো তখন উনি আমাকে জানালেন যে আমাকে বললো যে রিলিভেন্ট জব এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে যে একটা পাবলিকেশন থাকতে হবে, অর্থাৎ আমি যে থিসিসটা কমপ্লিট করব সেটা হতে পারে আমার ইউনিভার্সিটির যে পোর্টাল সেখানে হয়তো বা আমি পাবলিশ করতে পারি, এটাই হচ্ছে যে আমি ওদেরকে দেখাতে হবে। সো মানে আর আমাদের থেকে তো দেখা যায় ইন্ডিয়া পাকিস্তান অনেক বেশি কম্পিটিশন। আমি আজ কয়েকদিন আগে হচ্ছে দেখলাম যে ইরাসমাসে প্রায় 150-র উপরে, মানে হ্যাঁ 150-র উপরে হচ্ছে যে ওরা পেয়েছে। সো ওরা হচ্ছে যে কনজিকিউটিভলি বেশি আছে, ফার্স্ট পজিশনে আছে, দেন ইন্ডিয়া, দেন বাংলাদেশ 119 জন পেয়ে। সো এটা কি মানে হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে যে কম্পিটিশনের লেভেলটা, নাকি হচ্ছে যে মানে ওয়ার্ল্ড ওয়াইড জাস্ট ফাইট হয়? এটা আমার একটু জানার ইচ্ছা ছিল আর কি, পাবলিকেশনস এর কারণে আর কি কেউ পিছিয়ে যায় কিনা, এটা আর কি। যে আপনি যেহেতু বললেন যে আপনার নেই, তো আপনার ছিল না, সরি, কি সময়। তো প্রথম কথা হচ্ছে এখানে কান্ট্রি টু কান্ট্রি কোনো ফাইট নাই। বাংলাদেশের আমাদের ইরাসমাস অ্যাসোসিয়েশন ওরা অনেক ভালো কাজ করতেছে। বাংলাদেশের ইরাসমাস অ্যাসোসিয়েশন, আপনাকে বুঝতে হবে ইন্ডিয়া কত বড়, আমরা কত। তো এখানে গ্লোবাল পপুলেশনেরও একটা বিষয় আছে। অবশ্যই এখানে কোনো ডিসক্রিমিনেশন নাই, কোনো কথা নেই। অবশ্যই আমাদের বাংলাদেশের যারা স্টুডেন্ট, ওদের কোয়ালিটি আছে জন্যেই আমরা এত ছোট একটা দেশ, তারপরেও আমাদের এতগুলো স্টুডেন্ট আসতেছে কম্পারেটিভ টু ইন্ডিয়া, পাকিস্তান। আর দ্বিতীয় কথা যে পাবলিকেশন, এটা অবশ্যই ডিপেন্ড করবে ফিল্ড টু ফিল্ড, এটা ভেরি করবে। তবে এটা ম্যান্ডেটরি না। আমার মনে হয় যে ম্যান্ডেটরি না যে আপনার পাবলিকেশন থাকতে হবে, সেই জন্য আপনি রিজেক্ট না। আমার প্রোগ্রামে আমার ছিল 26 জন ক্লাসমেট, আমার হয়তো সর্বোচ্চ 1 জন বা 2 জন ছিল যারা রিসার্চ পেপার আছে। কারণ আমাদের কি হয়, তারা পড়াশোনা করছে, মাস্টার্স করছে, ইউরোপে 2-3 বছর জব করছে, তারপর তার মনে হয়েছে একটা মাস্টার্স করা দরকার, তখন সে আসছে মাস্টার্স করতে। সেজন্যই না তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তার কাজ হয়ে গেছে। তো এরকম আছে 2 জন 3 জন হয়তো কোনো পুরো প্রোগ্রামের মধ্যে, অবশ্যই সবাই না। তো বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, আপনার যদি রিসার্চ পেপার থাকে খুবই ভালো, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখন আপনি 26 বছর বয়সে অনেক বয়স হয়ে গেছে, 28 বছর বয়সে অনেক বয়স হয়ে গেছে, 35-এ যে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন, তখন আপনাকে অ্যাপ্লিকেশন কমিটি, অ্যাডমিশন কমিটি আপনাকে জিজ্ঞেস করবে। তো এটা ডিপেন্ড করবে। এখন আপনি যদি 22 বছর বয়সে একটা মাস্টার্সের অ্যাপ্লিকেশন করেন, সেখানে ফির আবার আপনি জব এক্সপেরিয়েন্স আপনার কিভাবে হবে, আপনার একটা এসিএস এর পাবলিকেশন কিভাবে হবে, একটা এসিএস এর পাবলিকেশন হইতেও তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে 1.5 বছর সময় লাগবে। আমি কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, ভাইয়া আর এখানে সরি সরি সরি, এই একটু দাঁড়াও, আমি একটা ভাইকে একটা ইয়া করি। আর ফার্স্টে তোমাদের জন্য যে তোমরা কি ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি র‍্যাঙ্কিং জানো? জানো না? না ভাইয়া, আজকে চেক করবা টপ 100। আর ফিনিশ র‍্যাঙ্কিং জানো?
ফিনিশ র্যাঙ্কিং মনে হয় টপে আছে, আমি দেখেছিলাম ওয়ান ঠিকই। ফার্স্ট। এখন ভাইয়ের যে ইরাসমাস প্রোগ্রাম গুলা ছিল, বাকি ইউনিভার্সিটি গুলো তোমরা নাম দেখছো না? যেমন ইউনিভার্সিটি অফ বলোনিয়া, জি তারপর তোমাদের হচ্ছে জাগেলনিয়ান ইউনিভার্সিটি পোল্যান্ডে, যেটা ইউনিভার্সিটি অফ লিপজিগ, আর হচ্ছে তোমার আরেকটা কোন হলো ফ্রান্সের লিল। তো হ্যাঁ তোমার এই 5টা প্রোগ্রামের মধ্যে 3টা বা 4টা হচ্ছে ওই দেশের টপ ফার্স্ট। বুঝতে পারছো? তো জি ভাইয়া। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভাইয়ের প্লেসে, মানে এই হাই লেভেল স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ থেকে আমরা পাই। ভাইয়ের সাথে ইন্ডিয়ান আছে কম্পিটিশন করে, কিন্তু ভাইয়ের সাথে পারে না। না আমি এটা তোমরা বলিনি। যখন চিন্তা করো, ভাই আমি জানি তো আপনার পুরা কোহর্টরে আমি না চিনি, আমার ফ্রেন্ড তো আছে, তাই না? হ্যাঁ আপনি তো বেশি চিনেন আমার থেকে, সেটা আমি জানি। আপনি লোক হিসাবে খুবই হাম্বল এন্ড পোলাইট, আপনি তো এগুলো বলবেন না, এগুলা বলা লাগবে আমার, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের পটেনশিয়াল অনেক হাই। মোফাখরুল হাসান ভাই হচ্ছে মানে কি বলবো যে হাইয়েস্ট আপনাকে শেষ করতে পসিবল হবে না এক্সাম্পল। কথা। হ্যাঁ আপনাকে কথাটা শেষ করতে হবে না, আমরা বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিন্তু আমরা মানে কারো যদি রিসার্চ নিয়ে অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন হায়ার স্টাডিজ নিয়ে থাকে, মোফাখরুল হাসান ভাই হচ্ছেন একজন গাইডলাইন ভাই, হি ক্যান বি ফলোড, হি ইজ ফ্রম দ্য টপ ইউনিভার্সিটিস। আর যারা অডিয়েন্স আছে তারা হয়তোবা ব্যাপারটা নোটিস করে না, আগে পরে করবে, কারণ আমরা নর্মালি আমরা আসলে ব্যাপারটা কেউ ইউরোপে অথবা বাইরে যায় নাই, তারা ওইভাবে পসিবল না তাদের পক্ষে জানা। এই যাতে সবাই জানতে পারে, এই জন্যই আমরা ভাইদেরকে রিকোয়েস্ট করতেছি, ভাইরা সানন্দে সেটা গ্রহণ করে আসতেছেন, যাতে সবাই গাইডলাইন পায়। আমরা চাই ইন ফিউচারে ভাইয়ের মতো আরো যাতে ভাইয়ের ল্যাবে, ইউরোপের অন্যান্য ল্যাবে যাতে আমাদের দেশ থেকে যায়, ইউএস তো আমাদের দেশ থেকে যাতে যায়, ইনশাল্লাহ। অবশ্যই। হ্যাঁ র্যাঙ্কিং আমাদের সাথে আলতোর অনেক ফাইট। আলতো উইল নট এগ্রি, হেলসিঙ্কি ইজ দ্য টপ, দে উইল নট এগ্রি। ইন্টারনেট তো এগ্রি করে। আপনাদের ফিল্ডে যদি আপনাদের সাথে যদি কেউ কাজ করতে চায়, তাহলে সেটার কি কোনো অপরচুনিটি আছে কিনা? যেমন হচ্ছে আমার মনে হচ্ছে ফাহাদ ভাইয়া বা সাদিয়া আপুর হয়তো বা ওইরকম ফিল্ডে অনেকটা ইন্টারেস্ট আছে, সো মানে হ্যাঁ ম্যাটেরিয়াল সায়েন্স অবশ্যই পসিবল। আমার Materials সরাসরি ভাইয়ের সাথে রিলেটেড না। ভাই আমার একটা সরাসরি প্রায় অনেকটাই রিলেটেড। তো একটা কথা ছিল ভাইয়া, যে আপনি কিছুক্ষণ আগে ডিএফটির বিষয় নিয়ে কথা বলতেছিলেন। সো ডিএফটির সাথে অ্যাকচুয়ালি আমরা কোনগুলা মানে মিক্সড করে আমরা একটা নিউ রিসার্চ করতে পারি? লাইক আমরা তো ইতিমধ্যে জানি ডিএফটির সাথে আমরা মেশিন লার্নিং এর করতে পারি, প্লাস ডিএফটির সাথে আর কি কি আমরা ফিচার্স অ্যাড করে মানে আমরা একটা নিউ রিসার্চ করতে পারি, এরকম আপনি কোনো আইডিয়া দিবেন? হ্যাঁ খুবই ভালো কোশ্চেন। আমাদের ডিএফটির সাথে এখন মেশিন লার্নিং নিয়ে আরও ডিপ কথাবার্তা হচ্ছে। তবে আমি আপনাকে বলতে পারি যে আমরা ডিএফটির কোন পার্ট বা ডিএফটি আমরা কেন ইউজ করি সেটা আমি বলতে পারি। তবে হ্যাঁ আমি ডিএফটি এক্সপার্ট না আমার গ্রুপে, আমি ডিএফটির কিছু কোর্স করছি কিন্তু আমি এক্সপার্ট না। আমার গ্রুপে একজন আছেন পোস্টডক, উনি হলো ডিএফটির বস। তো আমরা আমাদের গ্রুপে ডিএফটি দিয়ে প্রথমে উনি সিমুলেশন করে দেখে, কারণ আপনি আমাদের সিস্টেমে যখন আমি কেমিস্ট্রির কথা বলতেছি, যখন আপনি একটা কোনো রিয়াকশন ডিজাইন করেন সেখানে 1000 অফ পসিবল ওয়ে ইউ ক্যান ডু। তো আপনি ডিএফটি দিয়ে স্ক্রিনিং করেন, আপনি ডেন্সিটি অফ স্টেট দেখেন, আপনি ডস করে দেখেন যে হ্যাঁ কিছু পসিবল মেটাল, কিছু পসিবল এলিমেন্ট ক্যান বি ইউজ। আমরা এই জন্য প্রথমে আগে ডিএফটি করে একটা ন্যারো ডাউন করলাম, তারপর আমি এক্সপেরিমেন্ট করলাম। এক্সপেরিমেন্ট করে আমি দেখতেছি যে হ্যাঁ এটা হয়তো রেলিভেন্ট হচ্ছে, কিছু এক্সপেক্টেড আউটকাম হচ্ছে না, তখন আমি আবার ডিএফটি করে দেখলাম, তখন আবার ন্যারো ডাউন করলাম। এভাবে কিন্তু আমি ফাইনালে যাই আমার ম্যাটেরিয়ালসটা পাইলাম। তো ডিএফটি আপনাকে হেল্প করবে যে আপনার কোনো একটা সিস্টেমে সেই সিস্টেমের পসিবল মেটালগুলার সেগুলার, এখানে কিন্তু অনেক 1000 ওয়েতে আপনি কাজ করতে পারেন, আমি জেনারেল কথাবার্তা বলতেছি। তো আপনি যদি ডিএফটি করে ন্যারো ডাউন করতে পারেন তখন আপনি কোনো একটা সিস্টেম ডিজাইন করতে আপনার হেল্প হবে।
আমি কি বুঝাতে পারলাম? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি। এখন স্পেশালি ভাই আমার মানে কোশ্চেনটা আরেকটা ছিল যে মানে আমি মানে এখন যে বর্তমানে আমরা ডিএফটির সাথে মেশিন লার্নিং আপনি একটা বললেন যে এটা হচ্ছে মানে আমরা জানি এভাবে এভাবে করতেছে, প্রসেসটাও বললেন, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে ডিএফটির সাথে আমরা অন্য আর কি কি মানে নেক্সটে হইতে পারে যে আমরা এটার সাথে মানে ইন্টারকানেক্টেড করে নিউ আর একটা রিসার্চ করতে পারি মেশিন লার্নিং বাদে। এটা টাফ কোশ্চেন। আমার মতো যারা এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্ট তাদের জন্য এটা আনসার করা টাফ। এটা হয়তো যারা থিওরিটিক্যাল কাজ করে ওনারা ভালো বলতে পারবে। সমস্যা নেই ভাইয়া। সরি আরেকটা কোশ্চেন ছিল না ভাইয়া, ইটস ওকে। আরেকটা ছিল কি যে ইরাসমুন্ডাস স্কলারশিপের বিষয়ে বললেন, যেটা হচ্ছে মালিহা আপুটা বলতেছিল, কিন্তু আমার কথা হচ্ছে কি ইরাসমুস স্কলারশিপের ক্ষেত্রে যে মানে ক্রাইটেরিয়াগুলো ওরা সিলেক্ট করে কি করে, মানে এখানে সিজিপিএ কতটুকু ম্যাটার করে, মানে হ্যাঁ ওটা কিভাবে ম্যাটার করবে। আপনি যখন একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন আপনি মোর অর লেস, আমি বলতেছি এগুলো সব প্রোগ্রামে ডিফারেন্ট হবে, তবে মোর অর লেস 40 to 50% আপনার সিজিপিএ, 10 to 20 আপনার আইএলস, 10 to 20 আপনার মোটিভেশন, and rest could be some voluntary work, something like this. তবে সিজিপিএ হায়ার পোর্শনে থাকবে। তার মানে তো বোঝা যাচ্ছে যাদের হচ্ছে সিজিপিএ অনেক হাই তারাই না আমি বলতেছি না যে আপনার সিজিপিএ নাই জন্য আপনার জীবন শেষ হয়ে গেছে, এরকম না। হ্যাঁ আমার কাছে এরকম অনেক মেসেজ আসে, আমার ইউনিভার্সিটির জুনিয়ররা জানতে চায়। আমি বলবো যখন হ্যাঁ হয়ে গেছে যে সিজিপিএ আপনি আর ইমপ্রুভ করতে পারবেন না, কারণ আপনি বুঝে গেছেন যে আপনার থার্ড সেমিস্টার, আপনি ফোর্থ ইয়ারে উঠে গেছেন, তখন আপনি কি করবেন, আপনার যেগুলো অন্য প্যারামিটার আছে, আপনি আইএলস 6, 7 নর্মাল, আপনি 8-এ চলে যান, আপনি আইএলস 8 করেন, আপনি মোটিভেশন লেটার অনেক স্ট্রং করেন, আপনি ওই রিলেটেড কোনো ব্যাকগ্রাউন্ড কাজ করেন। বাংলাদেশে অনেক ভালো কাজ হচ্ছে কম্পিটিশনাল আমাদের কেমিস্ট্রির জন্য, হালিম স্যার কিছু কাজ করাচ্ছে, আপনি এগুলো করেন। তখন আপনি কিন্তু কি করবেন যে আপনার যখন সিজিপিএ একটা প্যারামিটার ডাউন হয়ে গেল তখন আপনি অন্য প্যারামিটারগুলো নিয়ে কাজ করেন, কারণ ওরা মেজার করবে ওভারঅল, ওরা শুধু আপনাকে আইএলস স্কোর দিয়ে পজিশন দিবে না, ওরা শুধু আপনাকে সিজিপিএ দিয়ে পজিশন দিবে না, ওরা আপনাকে ওভারঅল মেজার করবে। ভাইয়া ওই যে আপনি একটু আগে বলেন হালিম স্যার কোথায় যেন মানে কাজ করায়, উনার একটু মানে উনার কোথায়, মানে উনাকে আমরা কিভাবে রিচ করতে পারি বাংলাদেশ থেকে একটু যদি বল। উনি বাংলাদেশে না, উনি ইউএসএ, উনি বাংলাদেশে ওনার উনি কম্পিউটেশনাল ড্রাগ নিয়ে কিছু কাজ করেন বাংলাদেশে, অনেক ভালো কাজ হচ্ছে, আমার কাজের সাথে রিলেটেড কিন্তু আমার এক্স্যাক্ট না, তবে এরকম অনেক কাজ আছে যেগুলো আপনি করতে পারেন। অথবা বাংলাদেশে আমাদের কিছু ফ্রেন্ড আছে বা আমার কিছু জুনিয়র আছে যারা অ্যাটমিকে কাজ করতেছে, যেমন আমার ক্ষেত্রে যেমন দিনাজপুরে আমার ইউনিভার্সিটির ল্যাবে ওই হাই কোয়ালিটির রিসার্চ, অফকোর্স আমাদের লিমিটেড রিসোর্সের বুঝতে হবে, তখন কিন্তু তারা থিসিসের জন্য মুভ করতেছে সায়েন্স ল্যাবে বাংলাদেশ অ্যাটমিকে বুয়েটে, তখন কিন্তু তাদের কাজ অনেক কোয়ালিটিফুল কাজ হচ্ছে। হ্যাঁ আপনার সিজিপিএ কম কিন্তু আপনি বুয়েটে একটা পেপার করে ফেলছেন, ইউ আর ফাইন। আমি এটা বুঝাতে চাচ্ছি। আর ভাইয়া আরেকটা জিনিস, আপনি ওখানে তখন ম্যাটেরিয়ালস ক্যারেক্টারাইজেশনের কথা যে বললেন, মানে ওই যে এসিএম, তারপরে হচ্ছে এক্সআরডি, তারপর হচ্ছে টিএম, এগুলোর কথা। সো ভাইয়া মানে আমি একটা জিনিস যে এগুলা তো যখন বাইরের যে যখন অ্যাপ্লিকেশন করতে যায় তখন তো তাদের একটা টপিক থাকে, দেখা যায় কি ওখানে লেখাই থাকে ম্যাটেরিয়ালস ক্যারেক্টারাইজেশন, তো এইখানে বেসিক্যালি বলতে কি এইগুলা সফটওয়্যারের উপর এফিসিয়েন্সিটাকে বোঝায়, মানে আমি জাস্ট মানে জানতে চাচ্ছি, মানে এরকম একটা আলাদা যে উনার ওই প্রফেসর কি নিয়ে কাজ করতেছে, তো সেখানে লেখাই থাকে যে উনার টপিক হচ্ছে ম্যাটেরিয়ালস ক্যারেক্টারাইজেশন নিয়ে বা কোনো ফ্যাব্রিকেশন বা সামথিং, এগুলো লেখা থাকে, মানে আমি মানে জিনিসটা যে জানতে চাচ্ছি যে বিষয়টা কিভাবে। হ্যাঁ আপনি যদি কখনো ন্যানো ম্যাটেরিয়ালস, ন্যানোটেক, ম্যাটেরিয়াল সায়েন্স এগুলো নিয়ে যখন কাজ করবেন তখন আপনি অটোমেটিক্যালি আপনাকে ক্যারেক্টারাইজেশন টেকনিক, এসিএম, টিএম, হাই রেজুলেশন, টিএম, ইমেজিং, এগুলো নিয়ে এক্সপিএস, এগুলো নিয়ে কাজ করতে হবে। তখন আপনি অবশ্যই যখন লেটসে আপনি মাস্টার্স হিসেবে যদি আসেন
ওরা এক্সপেক্ট করবে যে আপনি বেসিক কোনো আইডিয়া আছে আপনার এসিএম টিএম নিয়ে। ওরা আপনার কাছে এক্সপেক্ট করে না যে আপনাকে একটা স্যাম্পল দিবে, আপনি একা একাই এক্সপিএস ডেটা নিয়ে আসবেন। ওরা এটা এক্সপেক্ট করে না। পিএইচডির ক্ষেত্রে হয়তো এক্সপেকটেশন একটু হাই থাকবে, তারপরেও আপনাকে কিন্তু ট্রেনিং করাবে। আমি যখন আমার পিএইচডি শুরু করলাম, আমার এসিএম এর জন্য আমি যখন এসিএম ইনস্ট্রুমেন্ট ইউজ করব, আমার এখানকার লোকাল যিনি আছেন উনি আমাকে ট্রেন করবে আগে। তো বাংলাদেশে যদি আমি কিন্তু বাংলাদেশের জীবনে এসিএম ইনস্ট্রুমেন্ট দেখিই নি, থিওরি পড়ছি বইয়ে, আমার স্যার পড়াইছে থিওরি বইয়ে, ওই যতটুকু পড়ছি অতটুকুই। তারপর এখানে আসে আমাকে ট্রেন করাবে, তারপর আমাকে ওই স্যাম্পল হ্যান্ডেল করতে দিবে। তবে হ্যাঁ, আপনি যখন ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবেন তখন এই ইনস্ট্রুমেন্টাল টেকনিকগুলা অটোমেটিক্যালি আপনাকে ইউজ করতে হবে কোনো একটা পর্যায়ে আসে। হ্যাঁ, আর সফটওয়্যারের কথা যেটা বললেন, এগুলো ইন্ডিভিজুয়ালি, যেমন এক্সপিএস এর জন্য ক্যাজা, এক্সআরডির জন্য হাই স্কোর, এখানে এগুলো আপনাকে শিখতে হবে এখানে আসে হয়তো। তবে হ্যাঁ, বাংলাদেশেও পসিবল, কিন্তু আমি বলতেছি না যে আপনাকে হ্যাঁ ওগুলা এক্সপার্ট হয়ে তারপর মুভ করতে হবে। এগুলো আলটিমেটলি আপনি যখন এখানে কাজ শুরু করবেন আপনি শিখে ফেলবেন। জি ভাইয়া, হাসান ভাই, ওদেরকে এই লার্জ স্কেল ফ্যাসিলিটি গুলা নিয়ে একটু একটা আইডিয়া দিন, যে ওই যে ইউরোপে তো ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি গুলা ম্যাক্সিমাম ইউরোপে, সিনক্রোট্রন ফ্যাসিলিটি অথবা হেড্রন কোলাইডর, এগুলা নিয়ে একটু আইডিয়া দিয়ে দিন। সিনক্রোটন হিউজ, আমি ত্রিয়েস্তাতে একবার গেছিলাম সিনক্রোটনে। সব থেকে ভালো বিষয় হচ্ছে, আমি যেটা প্রথমেই বলছি, যে আপনি যখন ইরাসমাসে মুভ করবেন তখন আপনি দেখবেন আপনার যে সামনে যাওয়ার যে পথ, এটা অনেকগুলো পথ ওপেন হয়ে যাবে। আপনি দেখবেন, আপনি যেমন উনি কোশ্চেন করতেছে ম্যাটেরিয়ালস নিয়ে, ম্যাটেরিয়ালসে আপনার শুধু ক্যারেক্টারাইজেশন একটা বিষয়ে যদি এক্সপার্ট হন, এক্সপিএস নিয়ে সিনক্রোটন বেস হইতে পারে, এক্সআরডি হইতে পারে, সিনক্রোটন বেস, তখন শুধু আপনি ওইটা নিয়ে আপনার লাইফ শেষ করে দিতে পারবেন। ওখানে 1000 অফ ওয়ার্ক পসিবল। এরকম এই ইনস্ট্রুমেন্টগুলা, এই ইনস্টিটিউশনগুলো, এগুলো আপনার প্রোগ্রামের সাথে লিঙ্ক। তো আপনি যখন একটা প্রোগ্রামে আসবেন তখন আপনি অটোমেটিক্যালি এই ইনস্টিটিউট গুলাতে যাইতে পারবেন, কাজ করতে পারবেন, সেখানে আপনার থিসিস হইতে পারে, সেখানে আপনি আপনার ক্যারিয়ার বানাইতে পারবেন। ভাই, আরেকটা ইয়া হচ্ছে যে ধরেন যারা বাংলাদেশে আছে ওদের তো অ্যাপারেন্টলি এক্সআইডি, এসিএম, টেম অথবা ইউভিভিস এগুলা নিয়ে থিওরিটিক্যাল নলেজ থাকলেই এনাফ, তাই না? থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলেই হবে, কারণ আপনি যখন এখানে আসবেন আপনাকে ট্রেন করানো হবে, আর আপনি এগুলো ডেইলি ইউজ করবেন, আপনি এক্সপার্ট হয়ে যাবেন অটোমেটিক্যালি যখন আপনি এখানে মুভ করবেন। এখানকার প্রফেসরও আপনার কাছে এক্সপেক্ট করে না যে আপনি বাংলাদেশে বস হয়ে গেছেন এক্সপিএস এর আর এখানে চলে আসছেন, এরকম নয়। থ্যাংক ইউ ভাই। ভাইয়ের মাস্টার্স কিন্তু এই স্পেকট্রোস্কোপি বা ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন টেকনিকের উপর বেস করেই, তো ভাই অলমোস্ট সবকটা টেকনিকই জানে। ভাইয়ের কাছে আসলে ওই এক্সআইডি এসিএম কোনো মানে ব্যাপার না। ভাইয়ের এক্সপেরিমেন্ট হয় হচ্ছে লার্জ স্কেল ফ্যাসিলিটি যেগুলো আছে, যেমন ধরো জার্মানিতে হচ্ছে FRM2 রিঅ্যাক্টর আছে, নিউট্রন সোর্স। অক্সফোর্ড আছে ডায়মন্ড লাইট সোর্স, সার্ন আছে এদিকে, তারপর ফ্রান্সেরই কয়েকটা সিনক্রোট্রন ফ্যাসিলিটি আছে, সোলেইল, ESRF, ইউরোপিয়ান সিনক্রোট্রন ফ্যাসিলিটি। স্পেনে আছে এলবা, বেলজিয়ামে আছে, জার্মানিতে আরেকটা আছে হচ্ছে ডেজি। তো এগুলো হচ্ছে সিনক্রোট্রন ফ্যাসিলিটি। তোমাদের যাদের আইডিয়া আছে তারা নেটে ঘাটাঘাটি করতে পারো, এক্সেলেন্ট ফ্যাসিলিটি। আর এইসব জায়গায় কিন্তু অনেক অপরচুনিটি থাকে যারা মাস্টার্স করতে যাবা বা পিএইচডি করতে যাবা। হ্যাঁ, আমার প্রোগ্রাম থেকে আমাকে নিয়ে গেছিল ইতালির ত্রিয়েস্তাতে ইলেকট্রা সিনক্রোটন, আর আমাদের প্যারিসে নিয়ে গেছিল সোলাইল। এগুলা মানে ইউরোপের মধ্যে বস। আর এখন আমার স্যাম্পলের হাই রেজুলেশন হয় ইউএসএ জর্জিয়াতে, হাই রেজুলেশন টিএম, আর ইউকেতে আমাদের ম্যানচেস্টারে কোলাবোরেশন হয়। এবার আমি একটা ফান কোয়েশ্চেন করি, যে এই এক্সপেরিমেন্টাল যে সায়েন্টিস্ট এবং থিওরিটিক্যাল সায়েন্টিস্ট এদের মধ্যে সবসময় একটা ক্ল্যাশ থাকে। অনেক সময় থিওরিটিক্যাল সায়েন্টিস্ট, হ্যাঁ, একটা ফান ক্ল্যাশ থাকে, যদিও সব কয়টা ফিল্ডই সমানভাবে গুরুত্বপূর্ণ, তবে অনেক সময় থিওরিটিক্যাল সায়েন্টিস্ট এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্টদের বলে যে উড ওয়ার্কার্স অফ দ্য সায়েন্স রিয়েল।
তো এই দিক থেকে আপনি বিষয়টাকে কিভাবে তাদের সাথে অ্যাপ্রোচ করেন যখন এরকম ফান আর্গুমেন্ট যদি কখনো হয়? আমার সাথে কখনো এরকম ইন্টারাকশন হয়নি ফান আর্গুমেন্টের। তবে হ্যাঁ, আমার পয়েন্ট অফ ভিউ হবে এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্ট, থিওরিটিক্যাল সায়েন্টিস্ট ইন্ডিভিজুয়ালি আমি দুটোই পছন্দ করি। তবে যদি আমরা একটা বেটার কোনো কিছু চাই, আমাদের দুটোই লাগবে। শুধু এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্ট দিয়ে হবে না, শুধু থিওরিটিক্যাল সায়েন্টিস্ট দিয়ে হবে না। আমরা যদি দুটো কম্বাইন করতে পারি, ইন প্রোডাক্টটা ভালো হবে, আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ, সেটা তো আমিও বিশ্বাস করি, বাট অনেক সময় দেখা যায় যে থিওরিটিক্যাল সায়েন্টিস্ট এইভাবে অ্যাটাক করে এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্টদের জন্য, সায়েন্টিস্টদেরকে। সেটা ইন্ডিভিজুয়ালি ওদের ডিপেন্ড করবে। হ্যাঁ, আমি আপনার রিসার্চ থেকে আরেকটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে আপনি আরো নন নোবেল মেটাল নিয়ে কাজ করার কথা উল্লেখ করেছেন আপনার ওয়ার্কে। এটা কি পসিবল কিনা, টাংস্টেন বাদে অন্য কোনো মেটালের অক্সাইড? পসিবল। টাংস্টেন নেওয়ার বা টাংস্টেন চুজ করার কারণ ছিল যে টাংস্টেন চিপ ম্যাটেরিয়াল, এটা আর্থ অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল, সেই জন্যে। টাংস্টেন বাদে যদি আমরা প্লাজমনিক কোনো ম্যাটেরিয়ালস নেই, সেটা হতে পারে মোলিবডেনাম অক্সাইড, সেটা হতে পারে নোবেল মেটাল, গোল্ড, সিলভার, কপার, কিন্তু গোল্ড এক্সপেন্সিভ, তো ওইদিকে আমরা যাইনি, আমরা টাংস্টেন নিয়ে এক্সপ্লোর করছি। আর যেটা আর্থ অ্যাবান্ডেন্ট অন্য যদি বলি OER এর ম্যাটেরিয়াল, যদি অক্সিজেন সাইডের জন্য ম্যাটেরিয়াল বলি, অ্যানোড সাইডের, তখন আমি কাজ করতেছি অন্য যেগুলো টাংস্টেনের অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস আছে সেগুলো নিয়ে, ইরিডিয়াম নিয়ে না। আর যদি কখনো ইরিডিয়াম নিয়ে কাজ করি তখন গোল থাকবে ইরিডিয়ামের লেস দ্যান 5 to 10%। মানে ওভারঅল যে কস্ট সেটা চিন্তা করতে হবে। তাছাড়া একটা ম্যাটেরিয়াল সেল করা যায় না, তাছাড়া একটা ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রিতে দিলে ওরা অ্যাপ্লাই করতে চায় না। কারণ আমরা আমাদের ম্যাটেরিয়ালস যখন আমরা ল্যাবে টেস্ট করলাম, যখন আমরা ইলেকট্রোলাইজার দেখলাম যে কাজ হচ্ছে, তখন আমরা আমাদের ম্যাটেরিয়ালসগুলো ইন্ডাস্ট্রিতে সেন্ড করি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, ইন্ডাস্ট্রিয়াল কন্ডিশনে ম্যাটেরিয়ালসের পারফরমেন্স চেক করার জন্য। এখন যদি আমরা দেখি যে আমাদের ল্যাব স্কেলে আমরা যে প্যারামিটার ইউজ করি এটা খুবই লো, কিন্তু আমরা যখন ইন্ডাস্ট্রিতে যাই রিয়েল ওয়ার্ল্ড কন্ডিশনে, তখন আমরা বুঝতে পারবো যে কোথায় প্রবলেম। এখন আমি যদি একটি খুব এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি, যেখানে ইরিডিয়াম অক্সাইড দেখা গেল যে 50 গ্রাম হবে 8,000 ইউরো, তো একটা স্কেলের জন্য আমার লাগে 3 to 5 গ্রাম, তো এত এক্সপেন্সিভ সিস্টেম নিয়ে তো সম্ভব না, সার্ভাইভ করা সম্ভব না। সেই জন্য এগুলোর অল্টারনেটিভ খুঁজতেছি আমরা। আরেকটা ছোট্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই হাইড্রোজেন এভোলিউশন রিঅ্যাকশন বাদে অন্য কোনো ক্যাটালিটিক প্লাজমনিক ক্যাটালিটিক রিঅ্যাকশনে কি এটা ইউজ করা যাবে কিনা? 1000 you can go for সেন্সর। এখন আমাদের গ্রুপে আরেকটা ইন্টারেস্টিং প্রজেক্ট আছে যে প্লাজমনিক ম্যাটেরিয়াল দিয়ে সেন্সর, ওরা পোর্টেবল ডিভাইস তৈরি করতেছে। ডিফারেন্ট কোনো ক্রাইম সিনে, লেটসে কোনো ক্রাইম সিনে রোবটের সাহায্যে কোনো একটা পোর্টেবল রামান স্পেকট্রা দিচ্ছে, সেখানে আমাদের ম্যাটেরিয়ালস আছে। এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয় সেন্সর হিসেবে। এই ম্যাটেরিয়ালসের প্লাজমন কি করে, যখন কোনো ম্যাটেরিয়ালসের হয়তো দেখা যাচ্ছে যে নর্মাল লাইটের তার অ্যাক্টিভিটি বা সে শো করতেছে না, কিন্তু যখন প্লাজমনের প্রেজেন্সে হয় সেটার লো কনসেন্ট্রেশনেও আমরা বুঝতে পারবো যে এখানে আছে ম্যাটেরিয়ালস। তো অ্যাজ এ সেন্সর এটার কাজ আছে অনেক। যখন প্লাজমন ম্যাটেরিয়ালস আবার কার্বন ডাইঅক্সাইড রিডাকশনে অনেক কাজ হচ্ছে, এবং এটা ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস স্ট্রাকচারাল ডিজাইনেও কাজ হচ্ছে। এটা খালি হাইড্রোজেন নয় বা OER নয়, কার্বন ডাইঅক্সাইড রিডাকশন, দেখা যাইতে পারে অক্সিজেন রিডাকশন, 1000 ডিফারেন্ট ওয়ে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড রিডাকশনে যদি এটা খুবই ভালো কাজ করে, তাহলে তো আমরা ভবিষ্যতে যে ইলন মাস্ক যে আমাদের স্বপ্ন দেখছে মার্সকে হ্যাবিটেবল করা, সেখানেও এটা কাজে লাগানো যাবে। মিথেন থেকে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড কনভার্ট করে সেটাকে রিডিউস করে অক্সিজেন বের করতে পারি। পসিবল। জি, আপাতত আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সেটা হচ্ছে যে দো ইট উড বি মেবি অফ টপিক, বাট এটা হচ্ছে যে আমার পার্সোনাল কোশ্চেন। সেটা হচ্ছে যে নরমালি যে এলওআর যে কালেক্ট করার যে ব্যাপারটা আর কি,
সো এটা আসলে দেখা যায় কি যে বিশেষ করে আমি অনেক হ্যারাসমেন্টের কাইন্ড অফ শিকার হয়েছি মানে আমার ফ্যাকাল্টি থেকে। কারণ হচ্ছে তারা বলে তোমরা একটা লিখে নিয়ে আসো, আমরা সাইন করে দিব। এখন এই জিনিসটা আসলে কিভাবে স্মুথলি আনা যায়? কারণ হচ্ছে যে আমরা তো ওইভাবে নিজেদেরকে দেখা যাবে যে হয় 100 এ 100 দিয়ে ফেলবো, না হয় হচ্ছে এআই এর সাহায্য নিব। সো এটা আসলে কিভাবে মানে কি বলবো? এই জিনিসটা কিভাবে আসলে প্রতিকার করা যায় একটু কাইন্ডলি যদি বলতেন? প্রথম কথা হচ্ছে কেমন, লেটার অফ রেকমেন্ডেশন আমাদের স্যাররা দেয় আমাদের ইউনিভার্সিটি থেকে। এটা ডিপেন্ড করবে তাদের ইন্ডিভিজুয়ালিটির উপরে। আমার ক্ষেত্রে যেমন হয়েছে, আমার বিশ্ববিদ্যালয়ে আমার স্যাররা এত ভালো, আমার 3টা রেকমেন্ডেশন আমার ডিপার্টমেন্টের 3জন সিনিয়র স্যারের থেকে আমি নিছি। আমার স্যাররাও নিজেরাই অনেক খুশি যে উনি হয়তো আমি তো তখন জানিও না যে আমার কোনোদিন হবে ইরাসমাস বা কোনোদিন আমার কমনওয়েলথ হবে, কিন্তু এটা ডিপেন্ড করবে তার পার্সোনালিটির উপর। এটা আমার মনে হয় প্রত্যেকটা স্যারের বোঝা উচিত যে তার একটা লেটার অফ রেকমেন্ডেশন একটা স্টুডেন্টের লাইফে কতটা ইম্প্যাক্ট করতে পারে। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে এমন লাকিলি আনলাকিলি আমি হয়তো অনেক বেশি লাকি ছিলাম, আমার স্যাররা অনেক ভালো ছিল, তারা আমার লেটার অফ রেকমেন্ডেশন আমি জানি না, কারণ আপনি যখন ইরাসমাসে অ্যাপ্লাই করবেন আপনি কিন্তু জানেন না যে আপনার স্যার আপনার জন্য কি লিখছে, কারণ এখন ওরা অনলাইনে একটা লিংক দেয়, সেখানে স্যারদেরকে লিখে দিতে হয়। তা আমি দেখিও নাই আমার লেটার অফ রেকমেন্ডেশন কেমন, আমি শুধু মেল পাইছি যে হ্যাঁ আমার এই প্রফেসর সাবমিট করছে বা এরকম। তো এখানে আমার ক্ষেত্রে কোনো অপশনই ছিল না যে আমি লিখে নিয়ে যাব। তবে আমি আসলে এটা এগ্রি করি না যে স্যাররা এটা করে। এটা হয়তো ওনাদের বোঝার ভুল, আমি জানি না। তবে হ্যাঁ, এটা ডিপেন্ড করবে পার্সোনালি। অনেক ভালো স্যার আছেন আমাদের, আবার ওয়ার্স্ট কেসও আমরা দেখছি। আমি শুনি অনেক যে হ্যাঁ লেটার অফ রিকমেন্ডেশনের জন্য হয়তো প্রফেসর পাচ্ছে না, এরকম। এটা খুবই আনলাকি। ওয়ার্স্ট কেস সিনারিওগুলো খুবই হার্ট ব্রেকিং। হ্যাঁ, আমি শুনছি কিছু ভালো না। লাইক কয়েক মাস আগে ওনাদেরকে মনে করায় দিলেও বারবার ড্রাফট নিয়ে গেলেও হ্যাঁ হ্যাঁ তুমি লিখছো ঠিক আছে, ইটস ওকে ফাইন, আমরা এটাই দিয়ে দিব, তুমি টেনশন করো না। এখন কথা হচ্ছে যে আমি তো বুঝতেছি না, কারণ আমি তো নিজেকে ওইভাবে মানে মাপতে পারতেছি না যে আমি বা আমার ভুলগুলো আমি ধরতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি ওনারা যদি এভাবে গাইডলাইন না দেয়, তো এটা আসলে একটু প্যারা হয়ে যায়। ইভেন মানে প্রফেসর লেভেলের যারা আছেন তাদের লেটার অফ রেকমেন্ডেশন হচ্ছে যে চারিত্রিক সনদপত্রের মতো। যখন এই জিনিসটা দেখি তখন আরো কষ্টকর লাগে, like, ভাই এটা কি লিখছে? তো এখানে বিষয়টা হচ্ছে আমি নিজেই যদি একটা লেটার অফ রিকমেন্ডেশন লিখি আর আমার স্যার যদি একটা লেটার অফ রিকমেন্ডেশন লেখে, এখানে কিন্তু হিউজ ডিফারেন্স হবে। অফকোর্স এখানে একটা এক্সপিরিয়েন্স আছে, ওনার চিন্তাভাবনা আর আমার চিন্তাভাবনা তো এক হবে না। আর যখন এডমিশন কমিটি দেখবে হ্যাঁ খুব ভালো লিখছে, সব ওরা বুঝেই ফেলবে যে এটা ফেক। এখানে লেটার অফ রিকমেন্ডেশনে আপনার সব ভালো লিখতে হবে আমার নয় তো, আপনার স্ট্রেংথ লিখতে পারবে, আপনার উইকনেসও লিখতে পারবে। একটা মানুষকে 100% সব জানতে হবে এমন নয় তো। এটা আমার মনে হয় এটা টোটালি পার্সোনাল বিষয়, এটা স্যারদেরকে বুঝতে হবে। আমরা আশা করব আমাদের স্যাররা হয়তো ইন ফিউচারে কোনোদিন বুঝতে পারবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, আমি আজকে মনে হয় অনেক কোশ্চেন করতেছি। ইটস ওকে। ভাইয়া হচ্ছে, আচ্ছা ভাইয়া আপনি যে ইউরোপে মানে গেলেন, তো এটা কি আপনি মানে কোন বেসিসে মানে ঠিক করে, মানে এটা কি কোনো রিসার্চ করছিলেন যে ঠিক আছে আমি এই টপিক নিয়ে পিএইচডি করতে চাই, সো আমার ইউরোপে ভালো, এর জন্য হয়তো বা আমি এই মানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব, এরকম ধরনের মানে না, এরকম আমার পিএইচডি জার্নিটা শুরু হয়েছে আমি যখন আমি অলরেডি ফিনল্যান্ডে, তখন আমি পিএইচডি শুরু করলাম। আর যদি এরকম করে বলি যে আমি পিএইচডি ফিনল্যান্ডে করতেছি, আমার গ্রিন হাইড্রোজেন আমি কেন চুজ করি, হ্যাঁ সেটার একটা রিজন আছে। ফিনল্যান্ডে এখন অনেক ওরা ইনভেস্ট করতেছে গ্রিন হাইড্রোজেনে, সেজন্য এই ফিল্ডে ফিনল্যান্ডে থাকা। যদি কেউ গ্রিন হাইড্রোজেন নিয়ে কাজ করতে চায় আমি বলবো জার্মানি, ফিনল্যান্ড এরা। আর যদি আমার ক্ষেত্রে কেসটা ডিফারেন্ট, কারণ আমি অলরেডি এইখানে। আর আমি যদি বাংলাদেশে থাকতাম তখন আমি জানি না আমি কি চুজ করতাম। হ্যাঁ, যখন কেউ চুজ করতে চায় যে বাংলাদেশ থেকে মাস্টার্স করার জন্য আসবে ইউরোপে, তখন আমি বলবো যে সে যেন ইরাসমাসের থ্রুতে আসে। তখন আপনাকে শুধু একটা বিষয়ে কোনো এক্সপার্ট হইতে হবে না, আপনি 1000 ডিফারেন্ট ওয়ে পাবেন।
তখন আপনি দেখবেন যে হ্যাঁ আপনি চিন্তা করছিলেন একটা, কারণ বিষয়টা কেমন, আমাদের চিন্তা ভাবনা, আমরা বাংলাদেশে যেমন চিন্তা ভাবনা করি একটা প্রোগ্রামে, লেটস সে আমি মাস্টার্স অ্যাপ্লিকেশন করতেছি, আমি বাংলাদেশে থাকতে একটা প্ল্যান করলাম, হ্যাঁ আমি এই জায়গায় থিসিস করবো এই বিষয় নিয়ে, কিন্তু ফর শিওর আপনি যখন ইউরোপে আসবেন, যখন আপনি একটা দুটো সেমিস্টার করবেন, আপনার চিন্তা ভাবনা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে এবং ভালো কিছু হবে। এটা সব থেকে বড় কথা, কারণ আমাদের যে ওয়ে অফ থিঙ্কিং এটা ডিফারেন্ট হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। ভাই কমনওয়েলথ যে মানে স্কলারশিপটা, ওইটা কিসের জন্য মানে আপনার মাথায় আসলো, ওইটা যদি একটু বলতেন, শেয়ার করতেন আমাদের। হ্যাঁ, কমনওয়েলথের প্রসেস আমাদের বাংলাদেশে আমি যখন অ্যাপ্লিকেশন করি 2022, এটা ছিল এমন যে প্রথমে ইউজিসি থেকে ইন্টারভিউ দিয়ে ইউজিসি থেকে সিলেক্ট হইতে হয়, তারপর আপনি মেইন কমনওয়েলথে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওটা মাস্টার্সের জন্য 1 বছরের মাস্টার্স, 3 সেমিস্টার 4 মান্থ ইচ। তো ওখানে প্রসেসটা একটু কমপ্লিকেটেড। যখন আপনি মেইন কমনওয়েলথে অ্যাপ্লিকেশন শুরু করবেন, আপনাকে ইউকের কোনো প্রফেসর খুঁজে বের করতে হবে যিনি আপনাকে সুপারভাইজ করবে অ্যাপ্লিকেশন করার সময়। তো এটা বেটার যে যদি আপনার কাছে আগের থেকে কোনো প্রফেসরের কন্ট্যাক্ট থাকে। তবে হ্যাঁ, যদি আপনাকে কমনওয়েলথ পে করে, কারণ কমনওয়েলথ আপনাকে শুধু পেমেন্ট দিবে, কিন্তু প্রফেসর কাজ এটা প্রফেসর ডিল করে। তবে যদি আপনার কমনওয়েলথ হয় তাহলে প্রফেসর খুঁজে বের করা, বা আগেই প্রফেসর থাকলে কমনওয়েলথ হওয়ার পসিবিলিটি আছে। আর এটা আমি পাইছিলাম কিভাবে সেটা খুব মনে নেই, তবে এটা আপনাকে ইউজিসি থ্রু থেকে কমনওয়েলথে যাইতে হয়। আর এটা কম্পিটিটিভ, এটা প্রেস্টিজিয়াস যদি আপনি ইউকেতে পড়তে চান। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। ভাই অনেক সময় দেখা যায় যে প্রফেসর বা কোয়ার্কাররা কোঅপারেটিভ হয় না। তো আমি একজনকে দেখেছি এরকম, পরে উনি ইনকমপ্লিট করে চলে এসেছিল। আপনি কি এরকম কোন এক্সপিরিয়েন্স ফেস করেছেন? আই হোপ নো। আমি তো কেবল পিএইচডি শুরু করছি, আমার 1 বছর হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এটা পসিবল, কিছু আনলাকি কেস আছে, এরকম হয় যে প্রফেসরের সঙ্গে আপনি যখন মেইল এক্সচেঞ্জ করতেছেন তখন তার যে টোন, যখন আপনি ল্যাবে জয়েন করছেন তখন আনলাকিলি সেটা থাকে না। এটা খুবই ব্যাড লাক। তবে আমি বলবো যে যখন আপনি পিএইচডি করতেছেন তখন একজন ভালো বস থাকা খুবই লাকি, কারণ আপনি পিএইচডির মধ্যে যখন যাবেন তখন আপনি অনেক স্ট্রেস থাকবে, এভরিডে ইউ উইল হ্যাভ সামথিং প্রবলেম। এখন আপনার যদি এরকম হয় যে ডেইলি এত স্ট্রেসের মধ্যে আবার বস আপনাকে পেইন দিচ্ছে, তখন কিন্তু খুব ভালো হবে না। তবে হ্যাঁ, এরকম কেসও আছে যে শুধুমাত্র বসের সাথে কম বেশি হওয়ার কারণেই আপনাকে এক সময় কুইট করতে হয়েছে। তবে লাকিলি ফিনল্যান্ডে এই কেস খুব রেয়ার। ফিনল্যান্ডে, ইউরোপে আপনাকে আপনার পিএইচডি বস কখনো স্পেসিফিক টাইমের বাইরে আপনাকে ল্যাবে রাখতে পারবে না। কিন্তু আমরা তো এশিয়ান, আমরা জানি আমার রুলস, আমার কন্ট্রাক্ট ইউনিভার্সিটির থেকে 7 আওয়ার 15 মিনিট অ্যাজ এ পিএইচডি। 7 আওয়ার 15 মিনিটের পরে আমি যদি চাই আমি থাকবো, আমি যদি চাই আমি ল্যাব থেকে চলে যাবো আমার মতো। আমাকে আমার বস বলতে পারবে না যে তুমি থাকো। যদি আমার বস বলেও যে তোমাকে থাকতে হবে, আমি কিন্তু যে ইউনিভার্সিটির যে গ্রুপ আছে, ইউনিভার্সিটির যে ফোরাম আছে, ওয়েলবিং সিস্টেম, সেখানে আমি কমপ্লেন করতে পারি। তারা কিন্তু আমি কিন্তু আমার থিসিস কমিটি আছে আমার প্রফেসরের বাইরে, আমি আমার থিসিস কমিটির সাথে শেয়ার করতে পারি, সেখানে কিন্তু সলিউশন করা সম্ভব। তবে এটা কিন্তু ওর্স হয়ে যেতে পারে, সিচুয়েশনটা আরো ওর্স হইতে পারে, কারণ এখানে মেন্টালিটির একটা বিষয় আছে। তবে ইউএসএতে কিরকম হয় আমি জানি না, তবে ইউরোপে এরকম হয়, বা রুলস এরকম যে আপনাকে কতক্ষণ সময় আপনি ল্যাবে থাকবেন এটা কিন্তু ফিক্সড। আপনি যখন কন্ট্রাক্ট সাইন করবেন অ্যাজ এ পিএইচডি, অ্যাজ এ পোস্ট ডক, তখন এগুলো আপনার ওখানে থাকে। তবে হ্যাঁ, এটা পসিবল, এটা হয়, এটা খুবই আনলাকি সিচুয়েশন। ভাইয়া আমি একটা কেস শুনছিলাম যে মানে পিএইচডি তে যে, তো সে হচ্ছে মানে তার প্রফেসর খুবই টক্সিক, এন্ড হচ্ছে তার ল্যাবমেটস গুলো খুবই টক্সিক, মানে সেখানে সে কর্পোরেট করতে পারতেছে না, এর জন্য সে পিএইচডি ছেড়ে দিচ্ছে। এটা আপনি কিভাবে বলবেন যদি একটু বলেন? খুবই আনলাকি। এটা এটা কেউ এক্সপেক্ট করে না, কারণ আপনার কোওয়ার্কার যদি ভালো না হয় তাহলে ওখানে সার্ভাইভ করা খুব মুশকিল, কারণ আপনি ডেইলি তাদেরকে ফেস করবেন। আর কোলাবোরেশন ছাড়া রিসার্চ হয় না, আপনি একটা রিসার্চ একাই আগাইতে পারবেন না, আপনার ডেইলি প্রবলেম থাকবে, আপনার ডেইলি অন্য কারো হেল্প লাগবে,
কারণ আপনি একাই একটা রিসার্চ কখনোই পারবেন না। এখানে কোলাবোরেশন, আপনার কোওয়ার্কার আপনার কাছ থেকে হেল্প নেবে, আপনি ওর কাছ থেকে হেল্প নেবেন। এইভাবে যদি একটা সাস্টেইন ওখানে সিচুয়েশন না থাকে, এটা খুবই প্যাথেটিক হবে রিসার্চ করা। এটা খুবই আনলাকি সিচুয়েশন, কেউ এটা এক্সপেক্ট করে না। তো ভাইয়া আপনি আসলে কি সাজেস্ট করতেছেন, যখন আমরা পিএইচডি বা মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করব, তো সেখানে আমাদের আউট অফ একাডেমিক যে মানে কোয়ালিফিকেশনস গুলো ওগুলা বাদে আরো কি কি দিকে আমাদের মানে ফ্যাক্টরস গুলো চিন্তা করা উচিত, যে আমরা যে এখানে যাচ্ছি মানে কিন্তু কোনো সমস্যা হয়, কি কি ফ্যাক্টরস আপনি একটু সাজেশন যদি দিতেন। এখানে অনেক ফ্যাক্টর হইতে পারে। আপনি যদি দেখেন যে আপনার বস খুবই ভালো ওই ফিল্ডের এক্সপার্ট, তাহলে ওটা খুবই ভালো পজিটিভ। এখন আপনি এটা অনেকটা লাকের উপরও ডিপেন্ড করবে, কারণ আপনি যখন মেইল করতেছেন তিনি রিপ্লাই দিচ্ছে, আপনি মেইল করতেছেন তিনি রিপ্লাই দিচ্ছেন। শুধু একটা মেইলের কনভারসেশন থেকে একটা মানুষকে জাজ করা কঠিন। আবার এমন হইতে পারে কিছু মানুষ এরকম করে যে ওই প্রফেসরের গ্রুপে যারা থাকে, কারণ এগুলো তো ওয়েবসাইটে থাকে, তাদেরকে লিঙ্কডইনে খুঁজে বের করে। আপনি কিন্তু লিঙ্কডইনে একটা প্রফেসরের প্রোফাইল দেখে তাকে বুঝতে পারবেন যে তিনি সোশ্যাল, তিনি রিসার্চ কেমন করেন, এগুলো বোঝা যাবে, আইডিয়া পাওয়া যাবে। কিন্তু এটা 100% যে হবে তাও নয়। কিন্তু আপনি একটা তার সোশ্যাল যে সেটা একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ উনি অনেক রিসার্চ করতেছেন, তার মানে উনি অনেক এনগেজড ল্যাবে। হ্যাঁ, এখন একটা প্রফেসরের দেখা গেল যে ১ বছরে ১০টা পেপার হয়ে গেছে, তার মানে উনি রিসার্চ করতেছেন কিন্তু কোলাবোরেটর অনেক বেশি হচ্ছে। এগুলাও আপনি আইডিয়া পাবেন। এগুলা যদি আপনি একটা প্রফেসরের ওই গ্রুপের, এখন লেটস সে ওয়ার্স্ট কেস আমরা ধরেন যে বললাম যে আপনি কোন একটা ফ্রেন্ডস গ্রুপে কোন এক প্রফেসরের সঙ্গে কথা বলতেছেন, তো আপনি দেখলেন ওই গ্রুপে সবাই ফ্রেন্ডস, শুধু আপনি একজন ইন্টারন্যাশনাল, বা ওই গ্রুপে 2 জন ইন্টারন্যাশনাল লেটস সে, তখন কিন্তু বিষয়টা এমন হবে যে যখন আপনি একটা 15-20 জনের গ্রুপে আপনি একজন বা 2 জন ইন্টারন্যাশনাল, তার মানে এখানে একটা অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে এই গ্রুপটা বেশি ইন্টারন্যাশনাল না। কিন্তু আপনি এজ এ ইন্টারন্যাশনাল আপনি চাবেন আপনার কোওয়ার্কার ইন্টারন্যাশনাল হোক, আমার মনে হয় তখন ওই গ্রুপটা ডাইভার্স হবে। এগুলাও একটু কমন ফ্যাক্টর। অফকোর্স এটা ডিপেন্ড করবে যে আমি বলতেছি না যে ইন্টারন্যাশনাল হইলে তারা খুব ভালো হবে অটোমেটিক্যালি, এমন নয়। হ্যাঁ, আপনি অবশ্যই চাবেন যে কোনো একটা সব 15-20 জন জার্মানের মধ্যে অবশ্যই আপনি কাজ করতে চাবেন না, 15-20 জন ফ্রেঞ্চের মধ্যে অবশ্যই আপনি কাজ করতে চাবেন না। সেটা যদি ইন্টারন্যাশনাল হয় আপনার জন্যও ভালো। এরকম কিছু ফ্যাক্টর আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। মানে একটা জিনিস কি দেখা যাচ্ছে কি, যদি আমার আসলে প্রফেসরের যে মুডের উপর আসলে অনেক কিছু মনে হয় ডিপেন্ড করতেছে, ওনার বিহেভিয়ারের উপর অনেক কিছুই ডিপেন্ড করতেছে আমার নেক্সট যে জার্নিটা কেমন হবে। বেসিক্যালি ভাইয়া আরেকটা জিনিস হচ্ছে কি, এমন ফ্যাক্টরস দেখা গেছে যে মানে প্রফেসর খুবই তার অনেক হাই প্রোফাইল ওয়ালা প্রফেসর, কিন্তু উনি হচ্ছে উনি উনি ওনার সাথে ঠিকমতো কন্ট্যাক্ট করা যায় না। কিন্তু দেখা যায় কি যে জাস্ট রিসেন্টলি কোনো মানে নিউ কোনো প্রফেসর বা কিছু একটা হয়েছে, কিন্তু ছোটখাটো অত বড় না, কিন্তু তার কাছে যে বলে শেখা যায়, আমি এরকম একটা শুনছিলাম। এখন আপনি বিষয়টা কিভাবে বলেন আর কি, মানে বেশি আমার মনে বড়। হয় আমার মনে হয় যে পিএইচডি তে আমার সাথে যেমন আমার বসের 15 দিনে একবার দেখা হয়, কারণ ওরা অনেক বিজি। কারণ আমি আমার পিএইচডি তে একটা প্রজেক্ট নিয়ে আমি আছি, কিন্তু একজন প্রফেসরের 5টা-7টা প্রজেক্ট, ফান্ডিং এর অ্যাপ্লিকেশন, ওর কোর্স থাকে, ওর পার্সোনাল লাইফ আছে, ও কিন্তু আরো হাজার হাজার ব্যস্ততা আছে। তবে আমার মনে হয় যে এটা যদি এখন জুনিয়র প্রফেসর যদি হয় যে তার 2টা-3টা প্রজেক্ট আছে, সে হয়তো এনগেজ বেশি হবে, কিন্তু সেইটারও একটা ব্যাড ইম্প্যাক্ট আছে। আপনার পিএইচডি তে আপনার কাজ আপনি ডিজাইন করবেন, এখানে প্রবলেম হবে, অনেক কিছু আপনি জানবেন না, আপনার কোয়ার্কারকে জিজ্ঞেস করবেন, আপনার বসকে জিজ্ঞেস করবেন, কিন্তু আপনার বস যদি সবসময় আপনার সাথে লাগে থাকে সেটাও কিন্তু খুব ভালো নয়। এখানে আপনাকে দুইটাই মিনিমাইজ করে চলতে হবে। এখন আপনার যদি এমন হয় যে আপনার বসের সাথে আপনার 3 মাসেও একদিন দেখা হয়নি, সেটাও ভালো নয়। এখানে বস যেন জানে যে আপনি আছেন, আপনার কাজের কি প্রোগ্রেস, 1 মাসে অন্তত একবার যেন একটা আপডেটেড মিটিং হয়, এরকম হইতে হয়। তবে এখানে অবশ্যই প্রফেসর আপনাকে প্রত্যেক স্টেপে যায় হেল্প করবে না। প্রফেসরকে জিজ্ঞেস করলে বলবে আমি জানি না, মোস্ট অফ দ্য টাইম এরকম বলবে আমি জানি না। কারণ ও আপনাকে হায়ার করছে কেন?
ও আপনার উপর বিশ্বাস রাখছে যে আপনি পারবেন এই কাজটা ডিল করতে, যে কাজটা ওর হয়তো কিছু আইডিয়া আছে অথবা একদমই আইডিয়া নাই, কপাল ভালো থাকলে আইডিয়া আছে, কপাল খারাপ থাকলে আইডিয়া কিছু নাই। সে আপনাকে বিশ্বাস করে আপনাকে নিয়ে আসছে, এখন আপনাকে ডিল করতে হবে। হ্যাঁ, এখানে কিছু প্রসেস থাকবে যেটাতে ওকে লাগবেই, তখন সে হেল্প করবে, কিন্তু ও আপনার প্রত্যেকটা স্টেপে জীবনেও হেল্প করবে না, কারণ ও নিজেই জানে না অনেক কিছু। সেটাই পিএইচডি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। ভাই আমি এখন 3-1-এ, তো মাস্টার্সে যদি আমি কমনওয়েলথ স্কলারশিপ পেতে যাই তো আমার কি কি করতে হবে এখন থেকে? প্রথম কথা, সিজিপিএ যত ভালো রাখা যায়, তারপর 4-1 শেষে 4-2 শুরুতে যায় খোঁজ খবর রাখবেন যে কবে কমনওয়েলথ ইউজিসি থেকে অ্যাপ্লিকেশন হচ্ছে, এরকম সেরকম অ্যাপ্লিকেশনের ডেট মাথায় রেখে আপনাকে ইউজিসিতে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে আপনি 4-2 শেষের দিকে যাই আইএলটিএস শুরু করতে দিতে পারেন। তারপর কমনওয়েলথে ইউজিসি আপনাকে সিলেক্ট করলে আপনি মেইন পোর্টালে অ্যাপ্লিকেশন করবেন। ইন দ্য মিন টাইম আপনাকে প্রফেসর একজন খুঁজে বের করতে হবে ইউকেতে, সেটা আপনি 4-2-তে যাই করতে পারেন, এখন না। এখন আপনি পড়াশোনা করেন, সিজিপিএ ঠিক রাখেন। হ্যাঁ, আপনি আপনার ফিল্ড রিলেটেড কোনো প্রফেসরের শর্ট লিস্ট করতে পারেন আপনার ফ্রি টাইমে, তবে এটা ক্রেজি ভাবে না। আমি বলতেছি না আপনাকে দিনরাত পড়াশোনা বাদ দিয়ে এগুলো নিয়ে পড়ে থাকতে হবে, না। আপনার ফ্রি টাইম থাকলেও আপনি খুঁজে বের করলেন আপনার ফিল্ডের 2-4 জন বসের, 10 জন বসের একটা লিস্ট করলেন যাকে আপনি মেইল করবেন পরে, যাতে ওই শর্ট টাইমে আপনাকে খুঁজতে না হয়, সেটা আপনি করতে পারেন। এখন তাদের প্রোফাইল দেখলেন, তাদের কাজ দেখলেন কেমন, ভালো লাগলো, ওনাদেরকে একটা লিস্টে রাখে দিলেন। আপনার একটা এক্সেল ফাইল থাকবে যে আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবো, আমার এই বস হবে। তখন আপনি ন্যারো ডাউন করলে পরে আপনার ওইটা সুবিধা হবে, কারণ আপনাকে যখন ইউজিসি যদি আপনাকে সিলেক্ট করে, তারপর আপনার বেশি সময় থাকে না অ্যাপ্লিকেশনের জন্য। তখন আপনার যদি আগের থেকেই কোনো প্রফেসর ঠিক থাকে, আপনার আগের থেকে আইএলটিএস প্রিপারেশন নেওয়া ছিল, আপনি স্কোর করে ফেললেন, তারপর আপনি ফাইনাল অ্যাপ্লিকেশন করে ফেললেন, এরকম। তবে হ্যাঁ, অবশ্যই যিনি কমনওয়েলথ ফুল প্রসেসের মধ্য দিয়ে গেছে উনি আরো ভালো বলতে পারবে আমার থেকে। হ্যাঁ, আপনার কি পরিচিত এরকম কেউ আছে? হ্যাঁ, আমার ইউনিভার্সিটির থেকে আমার 2 জন স্যার, ওনারা ফিজিক্স ডিপার্টমেন্টের, একজন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, ওনারা কিংস কলেজে ওনারা শেষ করছে, একজন কুইন্সে একজন কিংসে ওনারা শেষ করছে। বাংলাদেশে অনেক স্কলার আছে, স্পেসিফিক্যালি ইউনিভার্সিটি প্রফেসররা কমনওয়েলথের জন্য বেশি সিলেক্ট হয়। আমি জানি না কেন ওরা বেশি সিলেক্ট হয়। ভাইয়া, ওই যে ফার্স্টে আপনি বললেন না হাশিম স্যারের কথা, এখন ওই হাশিম স্যারের সাথে যদি আমি রিসার্চে কোনো কিছুতে মানে যদি ইন্টারেস্ট থাকে, তো স্যারকে কিভাবে আমরা মানে রিচ করতে পারি, এই জিনিসটা যদি আপনি বলে দিতেন ভালো। আমি খুব সম্ভবত ওনাদের ফেসবুকে একটা পেজ আছে, আমি চেষ্টা করব খুঁজে বের করার, ওই পেজ আমি হয়তো জানাই দিব পরে। ওই ফেসবুকে কম্পিউটেশনাল ড্রাগ ডিজাইনের ওনাদের কিছু প্রজেক্ট আছে, কিছু ট্রেনিং আছে, আপনারা ওগুলোতে ইনভলভ হইলে আপনার হয়তো কম্পিউটেশনালের হেল্প হইতে পারে। তবে আমি চেষ্টা করবো ওটা খুঁজে বের করার, আমি জানি ওটা আছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই পর্যায়ে আমরা কমেন্ট থেকে একটা কোশ্চেন নিতে চাচ্ছি। ওকে, নেহরিন এহাম ওয়াসফিয়া উনি কোশ্চেন করেছেন, কম্পিউটেশনাল রিসার্চের জন্য কি কি বেসিক সফটওয়্যার আইডিয়া থাকতে হবে? I'm not a computational expert. খুবই ভালো হতো যে এখানে কম্পিউটেশনাল এক্সপার্ট কেউ থাকলে। তবে আমার যে ম্যাটেরিয়ালসে ওনারা ডিএফটি নিয়ে কাজ করে, মলিকুলার ডাইনামিক্স নিয়ে কাজ করে, ডাবল জিটা ট্রিপল জিটা এগুলো নিয়ে কাজ করে। তবে হ্যাঁ, এগুলো ডিপেন্ড করবে ম্যাটেরিয়ালসের কম্পিউটেশনাল ওয়ার্ক আর অর্গানিকের বা ইনঅর্গানিকের থেকে ফিজিক্যালের, এগুলো কিন্তু ডিপেন্ড করবে। আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া যদি মানে সিজি কম থাকে তাহলে কি আমি অন্য কোথা থেকে মাস্টার্স করে দেন অ্যাপ্লাই করতে পারবো?
সিজি কম থাকলে আপনি মাস্টার্সেই কেন অ্যাপ্লাই করতে পারবেন না? এটাই তো বড় কোশ্চেন। আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন। না ভাইয়া বললেন যে কমনওয়েলথ স্কলারশিপের জন্য পিজি আর কি ফার্স্ট না, কমনওয়েলথ স্কলারশিপের জন্য আপনার যদি এমন হয় যে আপনার ব্যাচেলরে কোনো কারণে সিজি কম হয়ে গেছে, তখন আপনি কমনওয়েলথে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স ম্যাটার করে। তখন আপনি হয়তো কোথাও ওয়ার্কস এক্সপিরিয়েন্স করলেন। আর এমন নয় যে আপনাকে শুধু কমনওয়েলথেই করতে হবে, 1000 আদার স্কলারশিপ আছে। কমনওয়েলথ তো অনেক ভালো, কিন্তু আরও অনেক ভালো অপশন আপনার কাছে আছে। অবশ্যই আপনার একটা স্কলারশিপের পিছনে শুধু পড়ে থাকার দরকার নেই। জি ভাইয়া ইউকেতে কোনগুলো অ্যাভেলেবেল বা কোনটা করলে ভালো হয়? ইউকেতে কমনওয়েলথ, ওখানে আছে শেভেনিং, ওখানে আরও আছে রিচ স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ পাবেন, কিছু কিছু প্রফেসরের পার্সোনাল ফান্ডিং থেকে আসবে এরকম। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমি না ওই ফার্স্টে শুনছিলাম না ভাই, আপনার কাজটা যেন কিনে ভাই, আমি একটু শুনছিলাম না ফার্স্টে, মানে গ্রিন হাইড্রোজেন, গ্রিন হাইড্রোজেন design and synthesis catalysis for green hydrogen. আমাদের কি কোনো কোশ্চেন আছে কমেন্ট থেকে? আর না, আর কোনো কোয়েশ্চেন নাই কমেন্ট থেকে। আর আজকে ডিসকাশনগুলো হয়তো শুরুতে একটু টেকনিক্যাল হয়, মানুষের এঙ্গেজমেন্ট কম। যাক, আশা করি আমরা পরবর্তীতে আরো ভালো। অবশ্যই মিউট 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 হয়ে গেছেন আপনি, মিউট হয়ে গেছেন। মিউট ছিলাম এতক্ষণ। কমেন্ট সেকশন থেকে আবার মিউট হয়ে গেছেন। দেখতে পেলাম না, সরি। আমার কিবোর্ড অ্যাকচুয়ালি ডিলে করতেছি। কমেন্ট সেকশন থেকে আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই। তো ধন্যবাদ মোহাম্মদ ভাই আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কোয়েশ্চেনগুলো উত্তর করার জন্য। ভবিষ্যতে আমরা আশা করব যে আপনাকে আরো পডকাস্টে আমাদের সাথে পাবো, যেখানে আপনার রিসার্চ নিয়ে আমরা আরো জানতে পারবো। অবশ্যই আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। ঠিক আছে, কথা হবে। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা লিখবেন। আর সবাইকে শুভকামনা, আপনারা সবাই যে যার সর্বোচ্চ স্থানে পৌঁছে যান, এই দোয়া করি। খুবই ভালো লাগলো কথা বলেন। থ্যাংক ইউ ভাইয়া। আপনাকে তো আমরা অনেক ধরনের কোয়েশ্চেন করছি, সরি ফর দ্যাট। ইটস ওকে। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। ঠিক আছে।